আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা গুচ্ছ, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকে কিন্তু অলরেডি সেন্ট্রাল ইউনিভার্সিটির রাষ্ট্রপতি কর্তৃক যে অধ্যাদেশ জারি তা কিন্তু হয়ে গেল। অর্থাৎ দেশের পঞ্চম স্বায়ত্তশাসিত পাবলিক ইউনিভার্সিটি হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি। ভাইয়া, এর আগে তো অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, ওগুলো পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু স্বায়ত্তশাসিত না। স্বায়ত্তশাসিত ছিল এতদিন 4টা, আজকে থেকে 5টা হলো। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই 4টা ছিল স্বায়ত্তশাসিত। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত না। তাহলে পঞ্চম স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো তোমরা সামনে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাবা, তোমাদেরকেও অগ্রিম অভিনন্দন। তো আজকে আমরা ক্লাসটা শুরু করব। ক্লাসের একদম শুরুতে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া, আমি অমুক জায়গা থেকে ক্লাসটা দেখতেছি। তুমি তোমার জেলার নাম লিখতে পারো, অথবা তুমি তোমার কলেজের নামটা লিখতে পারো বা মাদ্রাসার নামটা লিখতে পারো, যে কোথা থেকে তুমি আমাদের ক্লাসটিতে জয়েন করেছো। একটু জানাও। হ্যাঁ, আমি একটুখানি দেখব তোমরা সব কিছু ঠিকঠাক কিনা, সবাই ক্লাস দেখতে পাচ্ছ কিনা। আর একটা কাজ করতে হবে ভাইয়া, এই ক্লাসটা তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করতে হবে, যারা যারা জয়েন করেছো সবাইকে। কারণ অনেকেই হয়তো জানেই না যে আমাদের আজকে 6:30 থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি কিংবা গুচ্ছ এর জন্য আমরা যে আজকে ক্লাসটি শুরু করেছি, এটা অনেকেই জানা নেই। সেই জন্য তোমরা তাদেরকে কি করবা, সুন্দর করে জানিয়ে দিবা, ক্লাসটি শেয়ার করে দিবা। তো চলো শুরু করে দিই। এর আগে আমরা লেকচার 1 করেছিলাম। লেকচার 1-এ আমরা বেশ কয়েকটা টপিক কভার করেছিলাম, যেখানে আমরা বাংলা ভাষার ইতিহাস, বাংলা ব্যাকরণের ইতিহাস, ভাষার উৎপত্তি, ক্রমবিকাশ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো আজকে লেকচার 2-তে আমরা কি নিয়ে আলোচনা করব একটু দেখায় দেই ভাইয়া। লেকচার 2-তে আমরা সোনার তরী কবিতাটা দেখব, বিদ্রোহী কবিতাটা দেখব, তাহারই পরে মনে দেখব বিলাসী গল্প এবং মাসি পিসি গল্প। তো শুরুতে কোনটা দিয়ে শুরু করা যায়, তোমরা একটু আমাকে জানাও তো, বলো তো কোনটা দিয়ে শুরু করা যেতে পারে, বলো। বলেন কোনটা দিয়ে শুরু করা যেতে পারে। আপনাদের কমেন্টটা দেখে সেই অনুযায়ী আমি আপনাদেরকে ওই টপিকটা দিয়েই শুরু করব। আমি কারণ অনেকেই হয় আপনাদের কমেন্টটা দেখে সেই অনুযায়ী। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা যারা বলতেছো, শোনো, আজকে যে টপিকগুলো পড়াচ্ছি এই টপিকগুলোর উপর তোমরা আগে ক্লাস পাইছো, বাট অ্যাডমিশন স্টাইলে, জিএসটি স্টাইলে তোমাদেরকে আমার পড়ানো হয়নি। আজকে একটু আমি খুবই দ্রুত যাব, আমি লম্বা সময় নেব না, খুবই অল্প সময় নিয়ে আমি অল্প অল্প করে তোমাদেরকে নিয়ে সামনের দিকে এগোবো। কিন্তু তোমাদেরকে এই পুরো টাইমটা আমার সাথে ফুল কনসেন্ট্রেশন দিয়ে থাকতে হবে, ফুল। হ্যাঁ, কেউ কোনো প্রকার মনোযোগ বিনষ্ট করে এদিক ওদিক চলে যাবে না। চলো আমরা শুরু করে দিই। আজকের ক্লাসের একদম শুরুতে আমরা বিলাসী গল্পের যিনি লেখক তার সম্পর্কে একটু বিস্তারিত দেখে নেব। এটা তোমরা সবাই জানো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে খুব 3-4টা তথ্য এই পেজ থেকে দেখব। উনি হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আমি আজকে যা কিছু পড়াবো তোমার আমার মুখে মুখে প্রত্যেকটা রিপিট করতে হবে। আমি এখানে বলবো, তুমি শুনে শুনে তুমিও বলবা। বলো, হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন। হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। এখান থেকে আর বাকি কিছু পড়াবো না। ভুবন মোহিনী দেবী, এটা তোমরা জানো। এইখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যে উনি এই যে রেঙ্গুন, রেঙ্গুন মানে হচ্ছে ইয়াঙ্গুন, রেঙ্গুন মানে হচ্ছে ইয়াঙ্গুন, মানে যেটা এখন মায়ানমার, বার্মা, এই বার্মাতে রেঙ্গুনে তিনি কেরানির পদে চাকরিতে যোগদান করেন। পরবর্তী সময়ে সাহিত্য রচনাকেই পেশা হিসেবে গ্রহণ করেন। মজার ব্যাপার হলো উনি কিন্তু মনের ঝোঁকে সন্ন্যাসী হয়েছিল 24 বছর বয়সে। আমি যখন এখন বিলাসী গল্পটা শুরু করব, তোমরা গল্পের ভিতর প্রবেশ করার পরে দেখবা যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতেছে ন্যাড়া নামক, অর্থাৎ যিনি হচ্ছে এই গল্পটা বর্ণনা করতেছে ন্যাড়া, সেই ন্যাড়া নিজে কিন্তু সন্ন্যাস হয়ে গিয়েছিল। এবং মশার কামড়ের জন্য ন্যাড়া কি করছিল বলতো? মশার কামড়ের জন্য ন্যাড়া হচ্ছে তোমার
মশার কামড়ের ভয়ে সন্ন্যাসগিরি থেকে ইস্তফা দিয়ে চলে আসছিল। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু তার বাস্তব জীবনের বাস্তব ঘটনা, তার নিজের জীবনের বাস্তব ঘটনা। তাহলে বলো দেখি, মনের ঝোঁকে সন্ন্যাস হয়েছিল কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আবার সন্ন্যাস হয়েছিল কে? ন্যাড়া। তো এটা কিন্তু ওনার নিজের জীবনের ঘটনা। আসো, এটা আসতে পারে কত বছর বয়সে? লিখবা 24 বছর বয়সে হয়েছিল। সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে তিনি একজন জমিদারের বন্ধু হয়েছিল। তাহলে সঙ্গীতজ্ঞ হিসাবে এক জমিদারের বন্ধু হয়েছিল তিনি। এইখান থেকে আমি ওনার কয়েকটা কর্ম একটু তোমাকে পড়াবো। যেমন মন্দিরের জন্য উনি কুন্তলীন পুরস্কার পেয়েছিল। তাহলে বলো তো, কুন্তলীন পুরস্কার পেয়েছিল কোন লেখাটার জন্য? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন লেখার জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিল? আমি শুরুতে একটু বলতেছি ভাইয়া, তুমি যদি সিরিয়াস থাকো, আমি ভাইয়া তোমাকে কথা দিচ্ছি, তুমি চান্স পাবা। একটা সিট তোমার লাইফে দরকার, এইটা যদি তুমি বোঝো আলহামদুলিল্লাহ। তুমি বলবা ভাইয়া আমি চান্স না পাইলে কি হবে জীবনে? হাজারটা পথ খোলা আছে, অবশ্যই খোলা আছে। তুমি যদি আজকের ক্লাসে সিরিয়াস না থাকো, তুমি যদি চ্যাট বক্সে কমেন্ট বক্সে যদি তুমি গল্প করো, কোনো সমস্যা নাই, করে যাও। চান্স না পাইলে কোনোই ক্ষতি হবে না, অসংখ্য পথ খোলা আছে। কিন্তু একটা সিট পাওয়ার মাধ্যমে তোমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তুমি পাবলিকে একটা সিট নিশ্চিত করার মাধ্যমে তুমি অনেকটা চিন্তামুক্ত থাকতে পারবা। তোমার একাডেমিক লাইফের পাশাপাশি তুমি আরো অনেক কিছু করতে পারবা। তুমি চান্স না পেয়েও বহুত কিছু করতে পারবা, কিন্তু যদি চান্স পাও, তোমার জন্য চান্স না পাওয়ার পরে যে জিনিসটা পাওয়া তোমার কাছে 18 ঘন্টা লাগতো, চান্স পাওয়ার কারণে সেই জিনিসটা তুমি 4 ঘন্টায় পাবা। তোমার কাছে অনেকগুলো অপরচুনিটি খুলে যাবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, একটু লেগে থাকো। এই ক্লাসের একটা কথাকেও ইগনোর করবা না। বলবা না ভাইয়া আমি পারি, আমি জানি তুমি পারো, তারপরেও তুমি পড়বা। আমি এগুলো পারি না, আমি একই পড়া প্রতিদিন পড়াচ্ছি আলাদা আলাদা ব্যাচে, আমার তো বিরক্তি আসতেছে না। তুমি পড়ো, কারণ এটা তোমার দরকার। আমি যা পড়াবো, যে লাইন পড়াবো, আমার মুখ দিয়ে বের হওয়া প্রত্যেকটা শব্দ তোমার মনের ভিতরে গেঁথে যেতে হবে, তাহলেই তুমি সাকসেস হবে। দেশে তারেক রহমান আসুক, তাতে তোমার কি হয়েছে? তোমার লাইফ চেঞ্জ হবে। শফিক রহমান আসুক, তাতে কি হবে? তোমার লাইফ চেঞ্জ হবে। কোন তারেক রহমান, শফিক রহমান কিংবা অন্য কোনো মিস্টার রহমান তোমার লাইফ চেঞ্জ করতে পারবে না। তোমার আম্মুর অসুস্থ হলে তার ওষুধ তোমাকেই কিনতে হবে, তোমার বাবার চিকিৎসা তোমাকেই বহন করতে হবে, তোমার বোনের বিয়ে তোমাকেই দিতে হবে, তোমার নিজের কেরিয়ার তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই রিলস শেয়ার দিও না। 2 মিনিট পরে ক্লাসের 5 মিনিটের ভিতরে ভালো লাগবে না, ক্লাস থেকে বের হয়ে গিয়ে রিলস শেয়ার করা শুরু করবা। প্লিজ এটা করবা না। তোমার 10 জন ক্লাস করো, আমি শেষ পর্যন্ত খুবই সিরিয়াসনেস দিয়ে ক্লাস করাবো। 10 জন থাকো, 10 জনকেই পড়াবো, আমার এত স্টুডেন্টের দরকার নাই। বাট সিরিয়াস থাকো, আমার সাথে সাথে উত্তর দিবা। আমি যেটা প্রশ্ন করব কিবোর্ডে হাত দিয়ে রাখবা, সঙ্গে সঙ্গে সেটা উত্তর দিবা। ইনশাল্লাহ তুমি হতাশ হবে না, তুমি ব্যর্থ হবে না। আল্লাহ তাআলা বরফের ভিতরে বন্য হরিণরা বেঁচে থাকে, বরফ চেটে চেটে খেয়ে ওদের শরীরের ভিতরে লাল রক্ত তৈরি হয়, তুষারপাত হয় যেসব জায়গায়, সেই সব জায়গায় প্রাণী বেঁচে থাকে। প্রচেষ্টা, প্লিজ হতাশ হয়েও না। দেশ যেখানে সেখানে যাক, তুমি তোমার নিজের ডিউটি পালন করো। আমরা প্রত্যেককে আমাদের নিজেদের ডিউটি পালন করলে দেশ অটোমেটিক এগিয়ে যাবে। তো প্লিজ ক্লাস টাইমে আমি আর কোনো বক্তব্য দেব না। এই যে শুরু করতেছি ক্লাস, আর একটা স্টুডেন্টও অপ্রয়োজনে কোনো কমেন্ট করবে না। আমি সব দেখতেছি তোমরা কি কমেন্ট করতেছো, জাস্ট লাইনে থাকবা। আমি যেটা প্রশ্ন করবো ঝটপট অ্যান্সার করবা, অথবা আমি যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা সম্পর্কে কিছু জানলে ঝটপট অ্যান্সার করবা। লেটস স্টার্ট। আসো, উপন্যাসের ভিতরে বড় দিদি, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। আচ্ছা, বড় দিদির যে গুরুত্বপূর্ণ হচ্ছে কুন্তলীন পুরস্কার পেয়েছিল কিসের জন্য? সবাই বলো, মন্দিরের জন্য। কিসের জন্য কুন্তলীন পেয়েছিল? মন্দিরের জন্য পেয়েছিল কুন্তলীন পুরস্কার। ঠিক আছে? আচ্ছা, এইটা পরীক্ষায় আসবে। এই যে কয়েকটা মনে রাখবা, পল্লী সমাজ, দেনা পাওনা, চরিত্রহীন, এই 3টা বললাম। তাহলে যেগুলো যেগুলো বলবো ওগুলো দাগাবা, খাতায় না মাথায় দাগাবা। ওকে? চরিত্রহীন, পল্লী সমাজ, দেনা পাওনা, গৃহদাহ, এই যে গৃহদাহ, এই যে পথের দাবি, শেষ প্রশ্ন, এগুলো বিখ্যাত। এগুলো এই যে কয়েকটা দাগায় দিচ্ছি, এগুলো কি? এই যে বৈকুণ্ঠর উইল, শ্রীকান্ত, এই যে এটা লাগবে না, বামুনের মেয়ে দরকার নাই, পরীক্ষায় আসবে না। এগুলো তার লেখা, বাট পরীক্ষায় আসবে না। কেন আসবে না ভাই? এগুলো তো তার লেখা। আসবে না কারণ এটা তোমার সিলেবাসের ভিতরে নাই। যেগুলো তোমার টেক্সট বইয়ের ভিতরে আছে এই কয়টা ইম্পর্টেন্ট। আমি যে কয়টা নাম বললাম এই কয়টা ইম্পর্টেন্ট। দাগায় নিছো সবাই? দাগায় নাও। তাহলে মনে রাখবা,
জীবিকার তাগিদে দেশ ছেড়ে কোথায় গিয়েছিলেন? বর্মা মুল্লুকে গিয়েছিলেন। শরৎচন্দ্র কোথায় গেছিল? মায়ানমারে, রেঙ্গুনে, ইয়াঙ্গুনে, আরাকানে, অথবা বর্মা মুল্লুকে। ওকে, শোনো, নেক্সটে আসো। উনার নাটক, প্রবন্ধ, আচ্ছা আচ্ছা, এই যে জগত্তারিণীটা মনে রাখবা। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 1936 সালে ডিলিটের পূর্ণরূপ বলো। ডিলিটের পূর্ণরূপ বলবা প্রত্যেককে, যা পারো তাই লেখো। ডিলিট ডিগ্রি এর পূর্ণরূপ কি? ভাইয়া কিছু বোঝা যায় না, অস্পষ্ট দেখা যায়, অস্পষ্ট দেখা যায়, মাথা ধরে গেছে ভাইয়া, কিছু বোঝা যায় না। আসলেই কি? এই বাকিরা বলো তো, সব নাকি অস্পষ্ট? আমার মুখের কথা শোনো, আমি চুল কাটছি, আমার দেখতে অনেক আজব লাগতেছে, আমি নিজেই নিজের ছবি পছন্দ করি না, তারপরে ক্লাস নিতে আসি না, ভালোবাসার দায়বদ্ধতা থেকে আসি। তোমার একটু খারাপ লাগলে কি হয়েছে? দেখো, ক্লাস মনোযোগ দিয়ে দেখতে থাকো। সবারই ইচ্ছা করে নিজেকে একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে, আমারও তো ইচ্ছা করে, বাট আমার এই অবস্থার ভিতরে আমি ক্লাস নিতেছি। আজকে সকাল 8টা পর্যন্ত তোমাদের জন্য কাজ করছি। ওই তোমরা ওই ফেসবুকে হয়তো দেখছো আমি ভোর রাতে একটা স্টোরি দিছি, কই বাপ, তারপরে তো 12:30টার থেকে উঠে আবার কাজ করতেছি। তো তুমি একটুখানি এইটুকু স্যাক্রিফাইস করতে পারবা না? আমি যদি তোমার জন্য এতটুকু করতে পারি। ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ডিলিটের পূর্ণরূপ কি? ডিলিট মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার। ডক্টরেট অফ লিটারেচার মানে সাহিত্যের উপরে যে ডক্টরেট দেওয়া হয় তাকে কি বলা হয়? ডিলিট। আর পিএইচডি মানে কি? পিএইচডি মানে ডক্টরেট অফ ফিলোসফি না? ওকে, আসো। তার নাম হচ্ছে অনিলা দেবী। অনিলা দেবী, তার ছদ্মনাম কি? ছদ্মনাম কি? অনিলা দেবী। রবীন্দ্রনাথের ছদ্মনাম কি? ভানু সিংহ ঠাকুর। আর অনিলা দেবী কার নাম বলো? উপাধি এবং ছদ্মনাম। তার উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। এই দুটো শব্দ থেকে একটা পরীক্ষা চলে আসতে পারে, এই দুটো কথা থেকে যে কোনো একটা পরীক্ষা চলে আসতে পারে। সবাই লেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হলো অপরাজেয় কথাশিল্পী এবং ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। ছদ্মনাম হলো অনিলা দেবী এবং উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। অপরাজেয় কথাশিল্পী, এইটা হলো তার উপাধি। আর ছদ্মনাম কি? ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। ছদ্মনাম হলো অনিলা দেবী। অনিলা দেবী, শরৎচন্দ্রের ছদ্মনাম কি? অনিলা দেবী। আর অপরাজেয় কথাশিল্পী তার হলো উপাধি। আসো, এই পুরো গল্প আজকে আমি পড়াবো না বাপ, আমার পক্ষে পুরো বিলাসীটা এখন পড়ানো পসিবল না, কিন্তু এই গল্প থেকে যে যে শব্দ থেকে প্রশ্ন হবে সেগুলো আমি এখানে লিখে আনছি। এই কয়টাই পড়াবো। ধরো, ফার্স্টে দেখো, ক্রোশ মানে কি? ক্রোশ বলতে কতটুকুকে বোঝানো হয়? 1 ক্রোশ মানে 2 মাইলের বেশি, 2 মাইলের কিছু বেশি বা দীর্ঘ পথ। 1 ক্রোশ মানে কি? 1 ক্রোশ মানে 2 মাইলের কিছু বেশি বা দীর্ঘ পথ। 2 মাইলের কিছু বেশি বা দীর্ঘ পথ। 1 ক্রোশ সমান কত বলো? 2 মাইলের কিছু বেশি বা দীর্ঘ পথ। 2 মাইলের কিছু বেশি বা দীর্ঘ পথ। মা সরস্বতী। মা সরস্বতীকে হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী দেবী। বিনা পানি, মনে রাখবা, মনে রাখবা, বিদ্যার দেবী, বিদ্যার দেবী। বিনা পানি, পানি মানে কি? পানি মানে হাত, পানি মানে কি? হাত। আর বিনা মানে কি? যে বিনা বাজায়। তাহলে যার হাতে বিনা থাকে তাকে বলা হয় বিনা পানি। তাহলে বিনা পানি কার হাতে ছিল? মা সরস্বতীর হাতে ছিল। তাহলে এই গল্পে বলেছে এই পাক্কা 4 ক্রোশ পথ মারিয়া যারা বিদ্যা অর্জন করে, মা সরস্বতী তাদেরকে বর না দিয়ে পারিবেন কি? বর মানে উপহার। এই বর মানে কি? বর মানে উপহার, বর মানে গিফট, গিফট উপহার। বর মানে গিফট বা উপহার। যারা পাক্কা 4 ক্রোশ পথ মারিয়া, যারা পাক্কা 4 ক্রোশ পথ মারিয়া কোথায় যান? তোমার বিদ্যা অর্জন করতে যায়, মা সরস্বতী কি তাদেরকে গিফট না দিয়ে পারেন? পারেন না, তাদেরকে গিফট দেন। তাহলে এইটা হচ্ছে বিনা পানি, মা সরস্বতী। এরপরে আসো কৃতবিদ্য। কৃতবিদ্য মানে বিদ্বান। এই শব্দটা খেয়াল করো, এই শব্দটা পরীক্ষায় আসলে তোমরা ভুল করবা। দেখো আমি দেখায় দেই, এই যে বিদ্যা কেমন আর বিদ্বান কেমন, এটা হচ্ছে বিদ্যা। যদি বিদ্যা লেখি তাহলে হবে এটা, এটা হলো বিদ্যা। আর যিনি এখানে জফলা আছে, খেয়াল করছো?
বিদ্যাতে জফলা আছে, কিন্তু বিদ্যান ভাইয়া, বিদ্যান, বিদ্যানে একটা দর সাথে বফলা থাকে, বিদ্যানে 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 দর সাথে বফলা থাকে। তোমরা বুঝতে পারছো? আসো, এই বানানটা ভুল করবা না, এটা এইচএসসি তে বানানে আসে, অ্যাডমিশনেও বানানে আসে, অ্যাডমিশনে বানানে এই প্রশ্নটা চলে আসতে পারে। এরপরে আসো, বইসি মানে কি? বইসি মানে কি বলো? বইসি, 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 বইসি কি? বইসি এক ধরনের ফল, বইসি এক ধরনের ফল। রম্ভার কাদি, রম্ভার কাদি মানে কলার ছড়া। রম্ভার কাদি মানে কি রে? রম্ভার কাদি মানে হচ্ছে কলার ছড়া। রম্ভার কাদি মানে কি? কলার ছড়া। রম্ভার কাদি মানে কি? কলার ছড়া। রম্ভার কাদি মানে হচ্ছে কলার ছড়া। ওকে, এরপরে আসো ভাইয়া, কানাস মানে কি? কানাস মানে হচ্ছে ঘরের পিছনের দিককার লাগোয়া জায়গা। তাহলে ঘরের পিছনে যে লাগানো জায়গাটুকু থাকে তাকে বলা হয় কানাস। ঘরের পিছনে যে লাগানো জায়গাটা থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কানাস বলা হয়। কানাস, যে কানাসে এইটা হয়েছে, কানাসে এইটা দেখেছি। তাহলে কানাস মানে কি? ঘরের পিছনে যে লাগোয়া জায়গাটা থাকে তাকে কানাস বলা হয়। তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও তো ভাইয়া, কানাস মানে কি? কানাস মানে কি জানাও। আচ্ছা, পারস্যিয়া হচ্ছে পারস্য বা ইরান দেশ। 40-এর কোঠা কি? 40-এর কোঠা, এখানে 40 থেকে 49 পর্যন্ত বয়স সীমাকে বুঝিয়েছে। 40 থেকে 49 পর্যন্ত যে বয়স সীমা তাকে কি বলা হয়? 40-এর কোঠা। এটা অনেকে ভুল করবা। 40-এর কোঠা মানে কি? 40 থেকে 49, 40 থেকে 49 কে 40-এর কোঠা বলা হয়। এরপরে আসো, এরপরে আসো, গুরুত্বপূর্ণ শব্দ, প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক কারা বলো তো? প্রত্নতাত্ত্বিকের ইংরেজি কি বলো? মানে পুরাতত্ত্ববিদ, এটার ইংরেজি কি বলো? এইটার ইংরেজি কি? প্রত্নতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, এটার ইংরেজি কি? এটার ইংরেজিটা আমি দেখতে চাই কমেন্ট বক্সে, কে কে পারো? প্রত্নতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, কাদেরকে প্রত্নতাত্ত্বিক বলা হয় বা পুরাতত্ত্ববিদ কারা? এইটা সবাই কমেন্ট বক্সে লেখো। এরপরে আসো গুলি। এই গুলি কি জানো? একটু ঘটনা বলি। আচ্ছা, আমি পড়ার মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা একটু কমেন্ট বক্সে রিপ্লাই করো প্লিজ। ওকে, দেখো, মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল 20-25 বিঘার। এই 20-25 বিঘার আম কাঁঠালের বাগানটি মৃত্যুঞ্জয় ছাড়া ওর আর কোনো অভিভাবক ছিল না। ওর বাবা মা সবাই মারা গিয়েছিল। মৃত্যুঞ্জয় ছিল অনাথ। ওর একটা খুড়ো মশাই ছিল। খুড়োকে, বাবার যে ছোট ভাই তাকে খুড়ো বলা হয়। ওর খুড়ো মশাই, মৃত্যুঞ্জয়ের খুড়ো মশাই মৃত্যুঞ্জয়ের এই 20-25 বিঘার বাগানটি দখলে নেওয়ার জন্য, বেদখল করার জন্য মৃত্যুঞ্জয়ের নামে নানা কুৎসা রটনা করত, যে এলাকাবাসীকে যদি ভুলভাল বুঝিয়ে মৃত্যুঞ্জয়কে কোনো মতো এলাকা থেকে তাড়িয়ে দেওয়া যায়, এই বাগানটা আমি দখল করে নিতে পারবো। এলাকাবাসী, আরে আমার ভাতিজা এই অকাল কুষ্মাণ্ডটা, এই অকাল কুষ্মাণ্ড মানে কি এটাও তোমরা বলবা। অকাল কুষ্মাণ্ড মানে কি? মানে অপদার্থ, হ্যাঁ, অপরিপক্ক, এমনটা বোঝানো হয়। তো বলতেছে অকাল কুষ্মাণ্ডটা, সে কি করছে? ওই যে শেষে আছে, শেষে গল্পের মাঝের দিকে গেলে আমরা পাবো যে একটা সাপুরের মেয়েকে নিকা করিয়ে আনিয়াছে। তো এই অকাল কুষ্মাণ্ডের নামে, মানে আমাদের মৃত্যুঞ্জয়ের নামে যা ইচ্ছা তাই এলাকায় বিভিন্ন প্রকার কুৎসা রটনা করতো। ও তো গুলি খায়, ও তো আফিম খায়, ও তো গাঁজা খায়, ওর জন্য তো আমার এই বংশের মর্যাদা থাকে না, ওরে তো বের করে দিতে হবে। তো এলাকাবাসীর কাছে মৃত্যুঞ্জয়ের নামে এই গুলি খাওয়ার অভিযোগ ছড়ানো হতো। তাহলে দেখো, এই যে আফিমের তৈরি এক ধরনের মাদক, যা বড়ির মতো গুলি পাকিয়ে ব্যবহার করা হয়, যেইটাকে তোমরা এখন কি বলো? বলো তো, এই যে এটা বলো না, পাপা বলো না, ছেলেবেলে পাপা খায় না, কি খায়, বাবা না কি একটা বলে, এটাই হলো গুলি। হ্যাঁ, পাপা খায়, সেই পাপা হচ্ছে কি? গুলি। এই গুলিগুলো হচ্ছে বড়ির মতো, ট্যাবলেটের মতো বানায় তখন মানুষ খাইতো। এরপরে এসো পোড়োবাড়ি। পোড়োবাড়িটা কি ভাইয়া? অনেকেই বোঝো না। পোড়োবাড়ি হচ্ছে বিশাল জঙ্গলের ভিতরে ফাঁকা জায়গা, সেখানে একটা মাত্র বাড়ি। এটা জাস্ট বোঝার জন্য। মালোকে, মালো, এই গল্পে অর্থাৎ বিলাসী গল্পে আমি 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 খুবই 5 মিনিটে, আমি আমার মতো করে 5 মিনিটে বিলাসী গল্পটা একটু বলবো, তোমরা শুনবা। অকাল কুষ্মাণ্ড মানে দুষ্ট। কে বলেছে রে অকাল কুষ্মাণ্ড মানে দুষ্ট না? অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ, বুঝেছ? আসো, আমি তোমাকে বলতেছি ভাইয়া,
তাহলে মালো কি এটা বোঝানোর আগে আমি পুরো গল্পটা বলি। বিলাসী হলো এই গল্পের নায়িকা, মৃত্যুঞ্জয় হলো এই গল্পের নায়ক, আর এই গল্পের যিনি ন্যারেশন করেছে সে হচ্ছে সাইড হিরো, নায়কের বন্ধু, আমাদের কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার নাম হলো ন্যাড়া। মশার কামড়ের ভয়ে সন্ন্যাসগিরি ইস্তফা দিয়ে বাড়িতে চলে আসছিল। এই ন্যাড়া কিনা তোমার কি করছে, ন্যাড়ার হচ্ছে বন্ধু মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বয়স একটু বড়, এখনো পড়ে মাত্র 3rd ক্লাসে। 3rd ক্লাস মানে ক্লাস 8-এ। এই ন্যাড়া যে কবে ক্লাস 7-এ ছিল, মানে 4th ক্লাসে ছিল, এইটা যদি আমরা বের করতে যাই তাহলে এইটা বোধহয় পুরাতত্ত্ববিদদের কাজ, প্রত্নতাত্ত্বিকদের কাজ। এটা কাদের কাজ রে? প্রত্নতাত্ত্বিকদের কাজ। মানে ও কত আগে ক্লাস 7-এ ছিল, মানে আদু ভাই। এবং ন্যাড়া বলতেছে কার কথা, এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের কথা বলতেছে। মৃত্যুঞ্জয় কোনোদিন 2nd ক্লাসে উঠেছিল কিনা সেটাও আমরা জানি না, মানে জানা যায়নি। তাহলে একই ক্লাসে পড়তো দীর্ঘদিন, পড়ার পরে সে তার বন্ধু সম্পর্কে বলতেছে যে মৃত্যুঞ্জয়ের থেকে এলাকার সবাই সুবিধা নিত, বিভিন্নভাবে উপকার নেওয়ার চেষ্টা করত। বলতো আমার এই যে টিফিনের টাকা লাগবে, স্কুলের বই কিনতে হবে, পরীক্ষার ফি দিতে হবে, এগুলো বলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সবাই সুবিধা ভোগ করতো। তো মৃত্যুঞ্জয়ের পাশে কেউ দাঁড়াতো না, কেউ পরিচয়ই দিত না যে আমার ছেলে মৃত্যুঞ্জয়ের সাথে মেশে, এই সম্মান যাবে, জাত যাবে। মৃত্যুঞ্জয় গুলি খায়, আফিম খায়। একবার হঠাৎ করে দেখে যে বহুদিন হয়ে গেল এই ছেলেটা নর্মালি একটা পুরাতন মলিন কাপড়ে বগল তলায় কিছু বই, সেরা বই নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে আসে। এ আসা বন্ধ হয়ে গেছে, হলোটা কি? মৃত্যুঞ্জয় কোথায়? মৃত্যুঞ্জয়ের বাড়িতে একদিন সন্ধ্যাবেলা গেছে, দিনে বেলা যাওয়া যাবে না। মানুষ বলবে হ্যাঁ তুমি মৃত্যুঞ্জয়ের বন্ধু, যে আফিম খায় তার বন্ধু, মান যাবে। এই মান রক্ষা করার জন্য একদিন সন্ধ্যাবেলা গেছে মৃত্যুঞ্জয়ের বাসা, গিয়ে দেখে মৃত্যুঞ্জয় অচেতন হয়ে বিছানায় পড়ে আছে। এখন মোটামুটি শক্তি আছে, চেতনা ফিরছে, বাট দীর্ঘ 15 দিন মৃত্যুঞ্জয়ের কোনো হুঁশই ছিল না। এবং প্রায় 1.5 মাস ধরে মৃত্যুঞ্জয় শয্যাশায়ী, মানে বিছানা থেকে উঠতে পারে না, অবস্থা খুবই ভয়াবহ। পাশে একটা মেয়ে। মজার ব্যাপার হলো এই মেয়েটা যে কেমন, মেয়েটার বয়স কি 18 নাকি 28, এইটা নেরা ঠাহর করতে পারল না। মেয়েটার চেহারাটা এমন হয়ে গেছে তার স্বামীর সেবা করতে করতে, স্বামী না মানে তাদের কোনো সম্পর্ক নেই, মানে তখনও জানে না যে এই মেয়েটা কে। মেয়েটা মৃত্যুঞ্জয়ের সেবা করতে করতে তার চেহারা এমন হয়ে গেছে যে তার বয়স, মানে তার কি 18 নাকি 28, এটা ঠাহর করতে পারতেছে না এবং বুঝতেও পারতেছে না। তো এমত অবস্থায় ভাইয়া তোমার মৃত্যুঞ্জয় হচ্ছে তুলনা করতেছে যে এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে তোমার ফুলদানিতে ভিজায় রাখা, না এটা করিও না, বাসি ফুলের মতো, ফুলদানিতে ভিজায় রাখা বাসি ফুলের মতো মনে হচ্ছে। কাকে? এই বিলাসীকে দেখে। তো মৃত্যুঞ্জয় কিছুক্ষণ থাকলো, খোঁজ খবর নিল। এই মেয়েটা হচ্ছে মালো পাড়ার বুড়ো মালোর মেয়ে। বুড়ো মালো হচ্ছে এই চেতনাহীন অনাথ বালক মৃত্যুঞ্জয়ের সেবা করতেছে, সেবা করে, চিকিৎসা করে, তার সেবা করার জন্য। আচ্ছা তোমরা এখন লেখা বুঝতে পারতেছো তাই না? আমি বুঝতে পারতেছি, তার মানে ওরাও বুঝতে পারতেছে। ঠিক আছে, হয়েছে, যান। তো এমত অবস্থায় এই মৃত্যুঞ্জয়কে তোমার ওর হচ্ছে চিকিৎসার জন্য এই বুড়ো মালো তার মেয়েটাকে রেখে গেছে। তার মেয়ে মৃত্যুঞ্জয়ের সেবা করতেছে, সেবা করতে করতে দীর্ঘদিন হয়ে গেল। ভাই কল্পনা করো, বিশাল বড় একটা আম কাঁঠালের বাগান, এই বাগানের ভিতরে একটা মাত্র মরণাপন্ন ব্যক্তি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। দীর্ঘ 15 দিন তার কোনো সেন্স নাই। এই পুরো বাড়ির ভিতরে একটা মাত্র জীব, আমাদের বিলাসী, এই মৃতপ্রায় মানুষটারে ছেড়ে যায় নাই, পাশে থেকে তাকে সেবা শুশ্রূষা করে তাকে স্বাভাবিক সুস্থ বানিয়ে তুলেছে।
তো মৃত্যুঞ্জয় দেখা সাক্ষাৎ করে বের হয়ে যাচ্ছে, তখনও সুস্থ হয় নাই, মৃত্যুঞ্জয় সুস্থ হয় নাই। নেরা যে মৃত্যুঞ্জয়কে দেখতে এসেছিল সে বের হয়ে যাচ্ছে। যাওয়ার সময় বিলাসী কতটা দায়িত্বশীল, শুধু কর্মনিপুণই ছিল না, সে কিন্তু কর্মনিপুণ, সেবাব্রতী এবং দায়িত্বশীল। কতটা দায়িত্বশীল, সে বলতেছে যে ঠাকুর তোমাকে এগিয়ে দিয়ে আসবো ঘন জঙ্গলের পথ। বলতেছে না 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 না, আমি ছেলে মানুষ, তুমি এই এই রুগীরে রেখে আমারে এগিয়ে দিয়ে আসতে, থাকো থাকো, আমি একাই যেতে পারবো। বলে ঘন জঙ্গলের পথ দেখে পা ফেলো। এটা বিলাসীর কথা। বিলাসী কতটা দায়িত্বশীল, কতটা সচেতন। সে তো মালোর মেয়ে, মালো মানে সাপুরে। সবাই লেখো মালো মানে কি। এই গল্পে মালো ওঝা অর্থে ব্যবহৃত হয়েছে। মালো কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাপুরে বা ওঝা বা কবিরাজ, এই অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তো এরপরে আরো কাহিনী আছে, আমি ভেঙে ভেঙে কাহিনীগুলো অল্প অল্প করে বলবো, তোমরা জাস্ট দেখতে থাকো কিভাবে কি ঘটে। প্রথমে এক দুষ্ট তোমারে ধরে পিটানো উচিত, তোমার তোমার আই হেট ইউর মাইন্ড, তোমার মাইন্ড ভালো না। সে বলছে যে ভাইয়া আমি প্রথমে ভাবছি যে নেরার সাথে মনে হয় বিলাসীর বিয়ে হয়। কেন বাপ? নেরা তো এখানে সাইড হিরো, লেখক নিজে লিখছে বলে মায়েরারে নিজে ভাগায় নিবে? দেখো এরপরে কি ঘটছে। এরপরে আমি আবার মানে অল্প অল্প করে ঘটনা বলবো, হ্যাঁ, দুই একটা করে শব্দ অর্থ শিখে, দুই একটা করে ইনফরমেশন শিখি, আমরা পুরো গল্প পরে মাঝে মাঝে শিখে নেব। আচ্ছা, নেরা ইয়ের কথা, মৃত্যুঞ্জয়ের কথা বলতেছে যে মৃত্যুঞ্জয়ের ছিল এলাকায় এমনই সুনাম। এ বাবা কি সুনাম রে? বলে মৃত্যুঞ্জয় যে আফিম খায়, গুলি খায়, গাঁজা খায়, এটা সুনাম। হ্যাঁ, এটা হলো বিদ্রুপ। এটা কি রে? এটা হলো বিদ্রুপ। তাহলে মৃত্যুঞ্জয়কে বিদ্রুপ করা হতো, সুনাম করা হতো না, কি করা হতো রে? বিদ্রুপ করা হতো। মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, এখানে সুনাম বলতে দুর্নাম বোঝাতে বিদ্রুপ করা হয়েছে। বুঝেছ? এরপরে আসো, বলেছে সদ্দয় করেছি, মানে অপব্যয় করেছি বোঝাতে ব্যঙ্গ করে বলা হচ্ছে যে সদ্দয় করেছি। এই যে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে, মৃত্যুঞ্জয় 20-25 বিঘার একটি আম কাঁঠালের বাগান সে জমা দিত ব্যবসায়ীদের কাছে, দিয়ে একটা টাকা পাইতো, সেই টাকা দিয়ে সারা বছর চলতো। অনাথ ছেলে, তার এক্সট্রা কোনো খরচ নাই, এলাকাবাসী বিভিন্ন মানুষজন তার থেকে বিভিন্ন প্রকার উপকার নিত, তার থেকে টাকা পয়সা নিত। তাই বলতেছে যে সদ্দয় করেছি, মানে সদ্ব্যবহার করেছি, এখানে আসলে অপব্যয় করা বোঝানো হচ্ছে। এই যে কঙ্কাল সার অবস্থা, হারে কঙ্কাল সার বলতে কি বোঝাচ্ছে? অস্থি চর্মসার অবস্থা, যেন প্রায় কঙ্কাল। যমরাজ, এখানে ওই যে যমরাজের কমতির কথা বলা হয়েছে, যে এই মানুষটিকে বিলাসী যে শক্তির বলে বাঁচিয়ে তুলেছে, যমরাজ তো কম কষ্ট করেনি। যমরাজ মানে হচ্ছে যিনি জীবের প্রাণ নাশ করে, তিনি চেষ্টা করেছিল কিভাবে মৃত্যুঞ্জয়কে উঠিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু বিলাসী তার সেবা, তার শুশ্রূষা, তার ভালোবাসা, কোন শক্তি বলতো? এটা হলো ভালোবাসার শক্তি। ভালোবাসার শক্তি দিয়ে বিলাসী মৃত্যুঞ্জয়কে শেষ পর্যন্ত বাঁচিয়ে তুলেছিল। তিলার্ধ, তিলার্ধ মানে কি? তিল পরিমাণ সময়ের অর্ধ বা মুহূর্ত মাত্র। তিল পরিমাণ সময়ের অর্ধ বা মুহূর্ত মাত্র। তিল পরিমাণ সময়ের অর্ধ বা মুহূর্ত মাত্র। এরপরে আসেন জ্ঞাতি। জ্ঞাতি মানে একই বংশ জাত ব্যক্তি, তাহলে একই বংশের। আর খুড়া মানে পিতার ছোট ভাই, তাহলে ওর বংশের একজন ছোট চাচা, সে হচ্ছে ওর 20-25 বিঘার আম কাঁঠালের বাগানটি জবর দখল করার জন্য ওর উপরে বিভিন্ন প্রকার এই সকল ওর নামে কুৎসা রটনা করে বেড়াতো। এরপরে দেখো খুড়া। এই খুড়া মানে ছোট ভাই। জনশ্রুতি, লোক পরম্পরায় যে কথা শোনা যায়, জনরব, জনশ্রুতি, কিংবদন্তি। তাহলে কিংবদন্তি মানে কি? জনশ্রুতি। এবার আসো আমি তোমাকে একটু বলি, বলা হচ্ছে যে কলি বুঝি চলে এলো গো। কলি কি? কলি, কলির আগে আছে সত্যযুগ। সত্যযুগ কি সেটা আগে দেখি। হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ, যখন সমাজে অসত্য অন্যায় একেবারেই ছিল না বলে ধারণা করা হয়। তাহলে হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ, হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ, যখন সমাজে অসত্য অন্যায় একেবারেই ছিল না, এই সময়টাকে বলা হয় কলিযুগ। বলা হয় কলি যুগে,
বাঘে মহিষে একসাথে পানি পান করেছে একই ঘাটে। তাহলে সেই যুগ ছিল বড়ই সুন্দর। এর একটা মজার ব্যাপার আছে। তোমরা যারা হতাশ হও, যারা জীবন নিয়ে চরম লেভেলে ডিমোটিভেটেড থাকো, তোমরা কিন্তু এই 4 যুগরে দেখে শিখতে পারো। কেমনে? এই 4 যুগের একটা মজার ব্যাপার আছে। 4 যুগের, তোমরা কেউ 4 যুগের নাম কমেন্ট বক্সে বলতে পারবা? আমি তোমাদেরকে একটুখানি বলবো, জাস্ট 4 যুগের নাম বলতে পারবা? যে যে কলি বুঝি চলে এলো, এই যে কলি যে 4 পায়া হয়ে আসলো, এটা বলতে কি বুঝায় বলো? বলো। এখানে দেখো আমি তোমাদের বলি, হ্যাঁ, 4টা যুগ আছে হিন্দু ধর্মের, 4টা যুগ বলা হয়, হ্যাঁ, পুরাণ অনুসারে। প্রথম হচ্ছে সত্য যুগ। দেখো এটা একটা মজার ব্যাপার, এটা একটু তোমরা খেয়াল করো, অনেকে এটা জানো না। সাপোজ এইটা হলো সত্য যুগ, হ্যাঁ, মানে আমি এটা সাপোজ বলতেছি, এটা হলো সত্য যুগ। সত্য যুগের পরে, হ্যাঁ তোমরা কমেন্ট করো, পারলে কমেন্ট করো। ধরো সত্য যুগের পরে এটা হচ্ছে কি? ত্রেতা যুগ। এইভাবে সত্য যুগের পরে ত্রেতা যুগ আসছে। ত্রেতা, এরপরে আসছে দাপর যুগ। এটা কি ভাইয়া? ধরো যে দাপর যুগ, হ্যাঁ, দাপর যুগ। আমার হাতের লেখা বোঝার দরকার নাই, মুখের কথা শোনো, হ্যাঁ। সাপোজ এটা হচ্ছে কি ভাইয়া? দাপর যুগ। এবং সর্বশেষ এখানে আসবে হচ্ছে কলিযুগ। এখানে কি? কলিযুগ। কলির পরে আবার সত্য। মজার ব্যাপার হলো, রাত যত ঘনিয়ে আসে সকাল তত এগিয়ে আসে। কথা বোঝো নাই? তোমার লাইফে দুঃখ কষ্ট যত বেড়ে যাবে, তোমার জীবনের সাকসেস ততই তোমার ক্লোজ হবে, তোমার কাছে এগিয়ে আসবে। তোমার পরিশ্রমের মাত্রা যত বেড়ে যাবে, তোমার সুফলের মাত্রা তত নিকটবর্তী হবে। এইটা কিন্তু তুমি এই যে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আবার কলিযুগ। তাহলে দেখো কলিটা এত দূরেও না, আমি দাপরটা এখানে দিতে পারি, কলিটা এখানে দিতে পারি। তাহলে ধরো যে যুগের অবস্থা খারাপ হচ্ছে, আরো খারাপ হচ্ছে, আরো খারাপ হচ্ছে, সর্বোচ্চ খারাপ হলে আবার ভালো হয়ে যাবে, আবার খারাপ হচ্ছে যুগ, আবার খারাপ হচ্ছে, আর সর্বোচ্চ খারাপ, তারপরে আবার সর্বোচ্চ ভালো। যে এইভাবে এই চক্র চলতেই থাকে। এটাই হচ্ছে হিন্দু পুরাণ অনুসারে এই যে 4 যুগ। তাহলে এই যে কলি বুঝি 4 পায়া হয়ে আসিল, এটা তোমরা পড়ো নাই বিভিন্ন সময়? তাহলে এরপরে কি হয়? তার মানে সত্য যুগ ফিরে আসে। তোমরাও তোমাদের জীবনে এটা মনে রাখবা যে তুমি যেই ধর্মের অনুসারী হও না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমার জীবনের সর্বোচ্চ পরিমাণে পরীক্ষাটা নেওয়ার পরে তোমাকে সর্বোচ্চ একটা সফলতা দান করবেন। দেখো না, আমরা যত বড় পরীক্ষা দেই তার ক্রেস্টটা, তার প্রাইসটা ততই বড় থাকে, তার ফলাফলটা ততই সুন্দর হয়। তো তোমার জীবনে যত বড় ধরনের বিপদে পড়বা, তত আলহামদুলিল্লাহ বলবা, শুকরিয়া আদায় করবা যে বিপদ যেহেতু বড় একটাতে পড়ছি, তার মানে পুরস্কার একটা বড়ই পাবো ইনশাআল্লাহ। আমি সবসময় খুশি হই এজন্য যে নিজের পছন্দের কিছু না পাইলে আলহামদুলিল্লাহ, তার মানে এটা আল্লাহর পছন্দের, এবং এটা আমার পছন্দের চেয়েও সুন্দর কিছু বয়ে নিয়ে আসবে। অলওয়েজ বি আলহামদুলিল্লাহ। ওকে, আসো পড়ার মাঝে মাঝে দুই একটা কথা বলতে হয়। কলি কি? হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগ। এই আজকের পর থেকে আর ভুলবা কলি যুগ কোনটা, একদম শেষ যুগ। সত্য যুগ প্রথম যুগ, কলি হলো শেষ যুগ, যখন হচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা চলবে। এরপরে আসো, রসাতলে গেল রে, গ্রামটা রসাতলে গেল। গ্রামটা কোথায় গেল? এই যে বলে না যে গেল রে গেল, গ্রামটা রসাতলে গেল। এইখানে কি বুঝাইছে ভাইয়া? মানে অধঃপাতে গেল, উচ্ছন্নে গেল, গ্রাম সমাজ সভ্যতা সব ধ্বংস হয়ে গেল, এরকম কিছু বুঝায়। নিকা, ওই যে তোমরা ইয়েতে পড়ছো না যে নিকা করার কথা, এখানে তো বলছে যে বাবুরা তোমরা আমাকে মেরো না, বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে। যখন একদিন সন্ধ্যাবেলা, এই যে আমি যেখানে গল্পটা শেষ করছিলাম, যে মৃত্যুঞ্জয় চলে গেল, মৃত্যুঞ্জয় চলে যাওয়ার পরে এখানে আছে কে? মৃত্যুঞ্জয় যখন ইয়েতে চলে গেল, তোমার ওর বাড়িতে চলে গেল একদিন সন্ধ্যাবেলা, তারপরে বাসায় আছে অনলি আমাদের তোমার বিলাসী। তো একদিন বিকেলবেলা বিলাসী বসে বসে রুটি বেলতেছে, কার জন্য? মৃত্যুঞ্জয়ের জন্য। গ্রামের ছেলেপেলে সব লাঠি সুটা নিয়ে চলে আসছে খুড়ার নেতৃত্বে। ওই যে জ্ঞাতি খুড়া, দখল করা লাগবে। অকাল কুষ্মান্ডটা একটা সাপুরের মেয়েকে এনে ঘর তুলেছে, রে গেল যাত্রা আমার চলে গেল। এই সমাজে কি আর আমার মুখ থাকে? আমার যে সব কিছু ধ্বংস হয়ে গেল। আরে বাবা তুই অন্য কিছু করতি, একটা মেয়ে কেন, তুই 10টা মেয়ে নিয়ে থাক, কোনো সমস্যা নাই। এবার তুই ভাত খাবি কেন তার হাতে?
তোর তো অন্য পাপ করেছিস, অন্য পাপ। মানে ও একটা মেয়ের জায়গায় 10টা মেয়ে নিয়ে থাকলেও সমস্যা নাই, বাট ও অন্য মেয়ের হাতে ভাত খাইতে পারবে না, অন্য জাতের মেয়ের হাতে, ওর জাত চলে যাবে। কয় ভাত কেন খাইলি, তুই ফল ফলাদি খাইতে তাও সমস্যা ছিল না, তো ভাত তো খাওয়া যাবে না, এ তো অন্য পাপ। এটা সুন্দর করে টেনে হেসড়ে এটা চুলের মুঠি ধরে, কারে, বিলাসীকে, বিলাসীকে চুলের মুঠি ধরে পিটাইতে পিটাইতে নিয়ে যাচ্ছে। বিলাসী বলল, বাবুরা আমাকে একটা বারের জন্য ছেড়ে দাও, এই রুটিগুলো লোকটার সারা রাত না খেতে পেয়ে মারা যাবে, শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, আমি একটু ঘরের ভিতরে দিয়ে আসি। ওরা ছাড়লো না। সেদিন ন্যাড়া একটু হেল্প করেছিল। ন্যাড়া কি করেছিল, ন্যাড়া সুন্দর করে ওরে ধরে, মানে ওরা একটু কম আঘাত করছে বা অন্যদের হাত থেকে মোটামুটি বাঁচানোর চেষ্টা করছে। এই জন্য কিন্তু বিলাসী খুব খুশি ছিল ন্যাড়ার প্রতি, যে ঠাকুর সেদিন তুমি না থাকলে বুঝি ওরা আমাকে মেরেই ফেলতো। এই গল্পের শেষের দিকে তোমরা এটা পাবা। নিকা মানে কি, নিকা হচ্ছে আরবি শব্দ যারা হচ্ছে বিয়ে। পীড়িত মানে কি, পীড়িত মানে রোগগ্রস্ত বা অসুস্থ। পীড়িত মানে কি, রোগগ্রস্ত বা অসুস্থ। পীড়িত মানে কি, রোগগ্রস্ত বা অসুস্থ। ইয়েস, ভাত খাওয়া পাপ, এই জন্য বিষ খাওয়াই দিছে, রাইট। হ্যাঁ, এই ভণ্ড মজিদের কথা মনে পড়ছে, তাই না? ভণ্ড মজিদ বলে যে বিবি তোমার জন্য একটা সই আনবার চাই। কি বলো? আল্লাহ, রহিমার তো মুড টুট খারাপ হয়ে গেছে। রহিমা পাখা দিয়ে বাতাস করে আর বলে যে আপনার যা ইচ্ছা। বলে না, তুমি একা একা থাকো ঘরের ভিতরে, আমাগো বাড়িটা কেমন নীরব, তাই না? তো তোমার জন্য একটা সই আনবার চাই। তো এমন একটা কথা যদি তোমার হাজবেন্ড তোমাকে বলে, তোমার রিয়াকশন কি হবে? রহিমার মতো চুপ করে ভদ্র মেয়ের মতো বসে থেকে বাতাস করবে? দেখো, এই হলো নিকা। এই নিকা হচ্ছে কে করেছে? এই নিকা দিয়েছে হচ্ছে তোমার বাবা, যে বাবুর সাথে আমাকে নিকা দিয়েছে। আসো, বিলাত প্রভৃতি শ্লেচ্ছ দেশে, মানে ইংল্যান্ড সহ ইউরোপীয় দেশসমূহে যেখানে হিন্দু সমাজের আচার ধর্মের কোনো বালাই নেই, এমন জায়গার কথা বোঝাচ্ছে। এরপরে আসো অন্য পাপ। অন্য পাপ কি? অন্য পাপ আমি অলরেডি বুঝাই দিছি বাবা, যে সেকালে রক্ষণশীল হিন্দু সমাজে বিভিন্ন কুসংস্কারের মধ্যে অন্যতম ছিল অন্য পাপ। এটা নিয়ে আর পড়াবো না, এটা অনেক পড়াইছি। শ্রাব্য অশ্রাব্য মানে যেগুলো শোনা যাবে, যেগুলো শোনা যাবে না, এগুলো তোমরা পারবা। আচ্ছা, এই তথ্যটা একটু পড়াই। হ্যাঁ, এখানে কি ঘটছিল, এখানে একটা ছোট্ট গল্প আছে। মানে তোমার যদি অনেক অর্থবিত্ত থাকে না, তুমি ধর্মগুরুদেরও কিনে ফেলতে পারবা। ধরো যে, মানে তোমরা কেউ মাইন্ড করিও না প্লিজ, মানে অনলাইনে পড়াইতে গেলে এই একটা প্রবলেম, অনেকে হচ্ছে কনসেপ্ট না বোঝে, মানে এটার পিছনে কনটেক্সটটা জানে না যে এখানে কোন কনটেক্সট থেকে বলতেছে। অনেকেই এগুলো কাটসাট করে মানুষে খারাপ মন্তব্য করে। সকল ধর্মেই, এটা ধর্মীয় নিয়ম না, কিন্তু কিছু ভণ্ড থাকে সব ধর্মেই পৃথিবীর। খ্রিস্টানদের অনেক পোপ আছে যারা নিজের পকেটের টাকার জন্য তোমার কি করতো, বড় বড় খুনিদেরকে বলতো যে জেসাস তোমাকে কি করবে, যিশু তোমাকে সব গুনাহ ক্ষমা করবে, তুমি যদি প্রত্যেক খুনের জন্য আমাকে মাত্র $10,000 করে দাও, যিশু তোমাকে ক্ষমা করে দিবে। আবার ধরো যে হিন্দুর সমাজের অনেক পুরোহিত আছে যারা কি করে, যারা জানে যে ওই লোকটা অন্যায় অবিচার করছে। আবার ইসলাম ধর্মে এমন অনেক ধর্মগুরু আছে, অনেক হুজুররা আছে। মানে এইটা নির্দিষ্ট কোনো ধর্মীয় বিষয় না, এটা হচ্ছে কিছু বাটপার থাকে যারা ধর্মীয় লেবাস পরে ধর্মকে বিতর্কিত করার জন্য এই কাজগুলো করে। করে না? সব ধর্মেই করে। কিছু টাউট বাটপার থাকে যারা ধর্মীয় একটু অং ভং পরে, ধর্মীয় ড্রেস ডুস পরে ওই ধর্মগুরুদেরকে বিতর্কিত করার জন্য, নিজের স্বার্থের জন্য এই কাজ করে। সেম কাজ তখনকার সমাজেও করতো। কি করতো? এই যে দেখো ভদ্রলোক, নর্মালি কাশী কি, কাশী হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত বিখ্যাত সুপ্রাচীন তীর্থস্থান, যেখানে সাধু সন্ত পুণ্যার্থীর সমাবেশ যেমন হয়, তেমনি দুশ্চরিত্র লোকজনের আখড়াও হয়। এই মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূকে যেখান থেকে উদ্ধার করে আনা হয়েছে তা কাশী হলেও তীর্থস্থান ছিল না, বরং পতিতালয় ছিল, যেখানে কোনো স্থান ছিল এবং সেই ইঙ্গিতই করা হয়েছে। তাহলে এই স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়, এই স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয় যার অঢেল সম্পত্তি, তার ছেলের বউ সে চলে গিয়েছিল কাশীতে। কাশীতে একটা নোংরা জায়গায় যেখানে মানুষ নোংরা কাজ করে, সেই জায়গা থেকে ফিরে নিয়ে আসছে। সমাজ তাকে একসেপ্ট করছে। এত নোংরা জায়গা থেকে ফিরে আসছে, তাও সমাজ তাকে একসেপ্ট করছে। কিন্তু আমাদের
বিলাসী বৈধভাবে বিয়ে করছে, জাস্ট জাত ঠিক নাই, ভিন্ন জাতের, এই জন্য তাকে সমাজ একসেপ্ট করে নাই। আচ্ছা, স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ছেলের বউ নোংরা জায়গা থেকে আসার পরে কেন একসেপ্ট করলো ভাই? মানি ক্যান টক, টাকা কথা বলে। কি করছে? গ্রামের বারোয়ারি পূজায় কয় টাকা দিছে বলো তো? বারোয়ারি পূজায় কত টাকা দিয়েছে এবং কি যেন দক্ষিণা দিয়েছিল, এটা তোমরা কমেন্ট বক্সে বলো। গ্রামের বারোয়ারি পূজায় কত টাকা দিয়েছিল বলো? গ্রামের বারোয়ারি পূজায়, আই হাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুমাইয়া বলছে জামাইকে উড়াধুরা লাথি মারবো আমি। সুমাইয়া, এই কাজ করা যাবে না বোকা, জামাইকে লাথি মারা যাবে? জামাই হলো সম্মানের জিনিস, তাকে মাথায় তুলে রাখতে হবে, লাথি মারা যাবে? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। আল্লাহ তোমাদের হাত থেকে সকল জামাই সমাজকে রক্ষা করুন, সবাই আমিন বলো। হ্যাঁ, 200 টাকা, 200 টাকা না? হ্যাঁ, বাঘের মুখে দিমু তবু অন্য মেয়ের হাতে না, নাউজুবিল্লাহ। কেন বাপ, অন্য মেয়ে কি বাঘের চেয়েও ভয়ঙ্কর নাকি? আচ্ছা ঠিক আছে, আসো আমরা 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 এই পার্টটাতে চলে আসি। ওকে, 200 টাকা, 200 টাকা। তাহলে তাহলে স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয় যে 200 টাকা দিতে পারছে বলে তার ছেলের বউ কাশি থেকে আসছে, তাও কাশির ভালো জায়গা না, নোংরা জায়গাটা থেকে আসছে, তারপরে তারা সোসাইটি অ্যাকসেপ্ট করছে। শুধু তাই না, সে এই যে পুরোহিত মশাইদেরকে কি দিছে বলতো? সদক্ষিণা দিছে, তাই না? পুরোহিত মশাইদেরকে সদক্ষিণা দিয়েছে। আচ্ছা, তাহলে সদক্ষিণ হচ্ছে পুরোহিতের সম্মানী বা সেলামি। আচ্ছা, ওই জয়নব এখন তো বলছে আমি লাল শালু পরার সময় এইটা জোরে জোরে পড়ি কারণ আমার বাসায় একজন রহিম আছে। কেন, তুমি কি জমিলা? জয়নব এখন তো তোমার কি বড় সতীন আছে? তুমি ছোট বউ, এটা আগে জানতাম না তো। তুমি বলতেছো যে আমার বাসায় একজন রহিমা আছে। আই হাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমাদের সুন্দর জীবন দান করুক। অনধিকার চর্চা কি? যে বিষয়ে আলোচনা করার যোগ্যতা নেই সেই বিষয়ে আলোচনা করা। আচ্ছা, অনেকক্ষণ পড়ে ফেলছি না, আসো ছোট্ট একটু ধুচুনি। ধুচুনি মানে তোমরা ভুল করবা, ধুচুনি হচ্ছে চাল বা ইত্যাদি ধোয়ার জন্য ছিদ্র বিশিষ্ট যে বাঁশের ঝুড়ি। তাহলে চাল মানে ওই তোমার বাঁশ দিয়ে বানানো এক ধরনের ঝুড়ি, বাঁশ দিয়ে বানায়, এটাই ধুচুনি। তাহলে মনে রাখবা, বাঁশের তৈরি ঝুড়িকেই ধুচুনি বলা হয়। তাহলে ধুচুনি মানে কি? ধুচুনি মানে কি? বাঁশের তৈরি এক ধরনের চালা, বাঁশের তৈরি চালাকে কি বলা হয়? ধুচুনি বলা হয়, ধুচুনি বলা হয়। আচ্ছা, এরপরে দেখো পঞ্চমুখ কি? পঞ্চমুখ, পাঁচ মুখে যে কথা বলে তাকেই পঞ্চমুখ বলা হয়। তাহলে পঞ্চমুখ কাকে বলা হয়? পাঁচ মুখে যে কথা বলে তাকে পঞ্চমুখ বলা হয়। পল্লী গ্রামে, আচ্ছা এন্ট্রান্সটা তো তোমরা পারবা, এটা হচ্ছে বর্তমান সময় মাধ্যমিক পরীক্ষার যে সমতুল্য, তাকেই এন্ট্রান্স পরীক্ষা বলা হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা তোমরা পারবা। মনসাকে, মনসা হচ্ছে হিন্দু ধর্ম অনুসারে সাপের দেবী। মনসা কি? সাপের দেবী। মনসা কি? সাপের দেবী। মনসা কি? সাপের দেবী। মন্ত্র সিদ্ধ কি? মন্ত্র সাধনায় সিদ্ধি অর্জন করেছেন এমন ব্যক্তিকে মন্ত্র সিদ্ধ বলা। আচ্ছা, মন্ত্রের দ্রষ্টা, অর্থাৎ যিনি প্রথম মন্ত্র লাভ করেন তাকে মন্ত্র দ্রষ্টা বলে। যার কাছে প্রথম মন্ত্র আবির্ভূত হয় তিনি মন্ত্রদ্রষ্টা, দরকার নাই। জাস্ট মনে রাখবা যে কার বাড়িতে সাপ ধরতে গিয়ে বিলাসী মৃত্যুঞ্জয়কে হারালো? বলো, মৃত্যুঞ্জয় মারা গেল কার বাড়িতে সাপ ধরতে গিয়ে? কার বাড়িতে সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয় মারা গেছে? বলো, কার বাড়িতে সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয় মারা গিয়েছে? কার বাড়িতে সাপ ধরতে গিয়ে মৃত্যুঞ্জয় মারা গিয়েছে? বলো, মৃত্যুঞ্জয় কার বাড়িতে সাপ ধরতে গিয়ে মারা গিয়েছে? মৃত্যুঞ্জয় কার বাড়িতে সাপ ধরতে গিয়ে মারা গিয়েছে? মৃত্যুঞ্জয় মারা গিয়েছে তোমার কার বাড়িতে? গোয়ালার বাড়িতে, তাই না? কি সাপ? কি সাপ? সাপটার নাম কি বলো? কোন সাপ? কোন সাপ ধরেছিল? কোন সাপ ধরেছিল মৃত্যুঞ্জয়? মৃত্যুঞ্জয় গোয়ালার বাড়িতে গিয়ে মারা গিয়েছিল, কোন সাপ ধরেছিল সেটা বলো, সাপের নাম বলো। মৃত্যুঞ্জয় কোন সাপ ধরেছিল? মৃত্যুঞ্জয় ধরেছিল তোমার খরিশ গোক্র সাপ, তাই না? খরিশ গোক্র সাপ গোয়ালার বাড়িতে। আচ্ছা, কামাখ্যা কি? কামাখ্যা হচ্ছে কামরূপ কামাখ্যা, যেটা আসাম রাজ্যে অবস্থিত তীর্থস্থান। মৃত্যুঞ্জয় নাম, মৃত্যুঞ্জয় নামের অর্থ যিনি মৃত্যুকে জয় করেন। বিষকণ্ঠ শিব বা মহেশ্বরের অন্য নাম হলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের বাবা মা তাদের পুত্রের নাম মৃত্যুঞ্জয় রাখলেও সে মৃত্যুকে জয় করতে পারলো না, তার নাম মিথ্যা প্রতিপন্ন হলো। এরপর আসো বাঙালির বিষ।
এইটা একটু তোমাদের জানা লাগতে পারে। বাঙালির বিষ হচ্ছে কিরকম হয় বলো তো? ক্ষণস্থায়ী। বাঙালির বিষ কেমন হয় ভাইয়া? ক্ষণস্থায়ী হয়। আর সাপের বিষের মতো অব্যর্থভাবে কার্যকর নয়। বাঙালির বিষটা ক্ষণস্থায়ী, বাঙালির বিষটা ক্ষণস্থায়ী, বাঙালির বিষটা ক্ষণস্থায়ী, বাঙালির বিষটা সাপের মতো, সাপের বিষের মতো নয়। আচ্ছা, এরপরে আসো ভাইয়া। বাঙালির বিষটা হচ্ছে সাপের বিষের মতো নয়। আরেকটা কথা বলি, যারা যারা এই ক্লাসের স্লাইডটা পেতে চাও তাদেরকে একটা কাজ করতে হবে। এই পুরো ক্লাসটা তুমি যে দেখতেছো, তুমি জাস্ট তোমার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে রাখো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এইটা আমাদের পুরো ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি যদি আমাদের ইনবক্সটা এখানে ইনবক্স করো, আমরা কিন্তু তোমাদেরকে কি করে দেব, এই পুরো ক্লাসের স্লাইডটা আমরা একটা ড্রাইভে করে তোমাদেরকে পাঠিয়ে দেব। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, পিন্ডিটা কি? পিন্ডি, পিন্ডিটা কি বলো? অনেকেই সনাতন ধর্মের ক্লাস করতেছে, তোমরা তো অলরেডি জানো যে মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তি যে মারা গেল তার সন্তানেরা কিন্তু নর্মালি পিন্ডি দিয়ে থাকে। পিন্ডিটা হলো তোমার শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশ্যে দেওয়া চালের গোলাকার ডেলা, তাই না? এটাকে পিন্ডি বলা হয়। আচ্ছা, ভুজি উচ্ছণ্ডটা কি? পিন্ডিটা বুঝছো? মৃত ব্যক্তির উদ্দেশ্যে, যে মারা গেছে তার উদ্দেশ্য করে, তার উদ্দেশ্য করে কি করে? চালের গোলাকার এক ধরনের ডেলা দিয়ে দেয়, ভাসিয়ে দেয়, তাই না? এটা হচ্ছে পিন্ডি দেওয়া। আচ্ছা, শ্রাদ্ধ অনুষ্ঠানে। আর ভুজি উচ্ছণ্ড কি বলতো? এটা কে বলছিল যে আরে অকাল কুষ্মাণ্ডটা যে পাপ করছে, ও তো ভয়ঙ্কর পাপ করছে, মরার পরে না পেল একটা পিন্ডি, না পেল একটা ভুজি উচ্ছণ্ড। আচ্ছা, এরপরে দেখো তাহলে, মৃতের আত্মার সদ্গতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয় তাই হলো কি? ভুজি উচ্ছণ্ড, অর্থাৎ ব্রাহ্মণদেরকে যেটা খাওয়ানো হয়। আসসালামু আলাইকুম আম্মু। হ্যালো আম্মু, আমি ক্লাস নিচ্ছি, আমি 9টা নাগাদ ফ্রি হব, তারপরে কল দিই। হ্যাঁ, আমি বাসায় আসতেছি, ক্লাস শেষ করে বাসায় আসতেছি। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে তোমরা দেখো ভাইয়া, এই যে ভুজি উচ্ছণ্ড, মৃতের আত্মার সদ্গতি কামনা করে ব্রাহ্মণকে যে ভোজ্য উৎসর্গ করা হয়, তাহলে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর আমরা মুসলিমরা কি করি? 7 দিন বা 40 দিনে, অনেক এলাকায় এরকম খাওয়ানো হয় না, 3 দিনের দিন একটু মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে কিছু ভালো মানুষজনকে দাওয়াত করে খাওয়ানো হয়। তো হিন্দু ধর্ম অনুসারে এটাকে কি বলা হয়? ভুজি উচ্ছণ্ড, তাই না? ভুজি উচ্ছণ্ড। আচ্ছা, বহুদর্শী কি? বহুদর্শী হচ্ছে জ্ঞানী, অভিজ্ঞতা সম্পূর্ণ, অনেক দেখেছেন এমন ব্যক্তি। আর ফুরসত কি? ফুরসত হচ্ছে ছুটি বা অবকাশ। যেমন এই যে অবকাশ পেয়েছিল, কি অবকাশ পেয়েছিল বলতো? কি অবকাশ পেয়েছিল? অনুপমের বাবা অবকাশ পেয়েছিল। প্রথম অবকাশ পেয়েছিল যেন কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। আচ্ছা, মেয়েটির বয়স কি 18 নাকি 28? আমি ঠাহর করতে পারলাম না। মেয়েটির বয়স কি 18 নাকি 28? আমি ঠাহর করতে পারলাম না। এখানে কে ঠাহর করতে পারলো না? সেটা কে এখানে ঠাহর করতে পারলো না? হচ্ছে আমাদের নেরা। আর কার সম্পর্কে বলতেছে যে ঠাহর করতে পারলাম না? কে সে বলতো? কার সম্পর্কে ঠাহর করতে পারতেছে না? ঠাহর করতে পারতেছে না হচ্ছে আমাদের বিলাসী সম্পর্কে। যে বিলাসীকে দেখে মনে হচ্ছে যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো অবস্থা। তার বয়স কি 18 নাকি 28? তার চেহারা দেখে ঠাহর করা যাচ্ছে না। হ্যাঁ, আদিবাবু জান্নাত বলেছিল ভাইয়া কাঁসার গ্লাস। নিশি আক্তার বলছে এটা আবার কোন কবিতা? এটা কবিতা না বাবা, এটা হচ্ছে তোমার একটা গল্প, বিলাসী। এরপরে আসো অপঘাত। অপঘাত হচ্ছে যে মৃত্যু, মানে আকস্মিক ভাবে হয়েছে আর কেমনটা কিছু। হেট বলে না, মাথা হেট করিয়া আসিবে। কে? মামা বলেছিল আমাদের ঘরে যেই মেয়ে আসিবে সে মাথা হেট করে আসবে, এটা হচ্ছে মামার কথা। তাহলে এটা হচ্ছে অপরিচিত গল্পের মামা, এইখানে না, এইখানে তো হেট করার কথা আছেই। এই হেট হচ্ছে মাথা নিচু করা, অকিঞ্চিত কর, তারপর সন্ন্যাসী মানে ভিক্ষু বা সংসার ত্যাগী, এগুলো তোমরা পারো ইনশাল্লাহ। আমি এখান থেকে আর কঠিন, ওয়েট ওয়েট, একটা চরিত্র আছে, এটা একটু লাগবে, ভূদেব বাবু। ভূদেব বাবুটা দেখায় আমি সামনে চলে যাবো। হ্যাঁ, এটা একটু খেয়াল করবা। ভূদেব বাবু হচ্ছে বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। নবজাগরণের অন্যতম পথিকৃৎ। বাংলায় যে নবজাগরণ হয়েছে, বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃতের নাম কি? ভূদেব বাবু। তাহলে ভূদেব বাবু হচ্ছে বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ ছিলেন। আচ্ছা, সমাজের যে নানা কুসংস্কার হয়েছে এর বিরুদ্ধে তিনি মত ব্যক্ত করে আধুনিক মানুষ গঠনের লক্ষ্যে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, যেমন সামাজিক প্রবন্ধ,
সামাজিক প্রবন্ধ তার বিখ্যাত, পারিবারিক প্রবন্ধ তার লেখা, সামাজিক প্রবন্ধ তার বিখ্যাত একটি গ্রন্থ, আচার প্রবন্ধ তার বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, আজকের ক্লাস যে 16 জন শেয়ার করছো, আমি ক্লাসটা শেষ করার সাথে সাথে এই 16 জনের ইনবক্সে আমি ক্লাসের স্লাইড পাঠিয়ে দেবো। শুধু স্লাইড না, আমি লেকচার শিট সহ দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য। দেখো, এরপরে আছে নিছক বা প্রবৃত্ত। প্রবৃত্ত মানে নিযুক্ত। অতিকায় হস্তি, অতিকায় হস্তিটা একটু বোঝানো লাগবে, এখানে একটা শব্দ আছে, সেটা হলো অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা এখনো টিকিয়ে আছে। এটাতে আসলে কি বুঝাইছে বিলাসী গল্পে? এখানে বুঝিয়েছে যে এই সমাজের অনেক কুসংস্কার এখনো টিকে আছে, তো ভালো ভালো সংস্কার হারায় গেছে। ওই যে শ্লেষ্য দেশ বলছে যে সাদা চামড়ার দেশ, ইউরোপ দেশের তোমার কি হয়েছে বলতো, অনেক সংস্কার হারিয়ে গেছে, কিন্তু আমাদের এই ভারত উপমহাদেশে এখনো কুসংস্কারকে জড়িয়ে আছে, কুসংস্কারকে আচ্ছন্ন করে রাখছে, এবং এটা নিয়ে আমরা খুবই গর্বিত বোধ করি। আমরা কুসংস্কার জড়ায় ধরে থেকে অনেক গর্বিত বোধ করি। আচ্ছা, বাটি কি? বাটি তাহলে এখানে বুঝাচ্ছে, আচ্ছা অতিকায় হস্তিটা কি? অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা টিকে আছে। অতিকায় হস্তি মানে অনেক বড়, মহাগজ, অনেক বড় ছিল। হাতির পূর্বপুরুষ সাইজ ছিল অনেক লম্বা লম্বা। তোমরা দেখছো, পিরামিড দেখছো ছবিতে বা ভিডিওতে, কত বড় সৃষ্টি। এটা কি প্রাকৃতিকভাবে হয়েছে? মানুষ সৃষ্টি। তখন কি ক্রেন ছিল? তখন প্রাকৃতিক এমন এমন প্রাণী ছিল যে প্রাণীগুলোর শক্তি এখনকার ক্রেনের চেয়েও বেশি। এত বড় বড় পাথরের টুকরা কেটে কেটে তারা কি চমৎকার ভাবে সাজিয়ে ওগুলো বানাইছে। তো তখনকার সময় অতিকায় হস্তি ছিল বহুত আগে। তাহলে এই মহাগজ হাতির এই প্রজাতি বর্তমান কালে হাতির চেয়ে অনেক বড় ছিল। এই প্রজাতির হাতি প্রাণী জগৎ থেকে লুপ্ত হয়েছে প্রাগৈতিহাসিক যুগে, তাদের অস্তিত্বের চিহ্ন রয়ে গেছে তাদের বিভিন্ন কঙ্কালে, কিন্তু এখনো পৃথিবীতে তেলাপোকা। তো তেলাপোকা টিকে থাকা লাভ কি? তেলাপোকা সোসাইটির জন্য কি কাজ করে? নতুন কিছু প্রডিউস করে? বড় ধরনের কোনো অবদান রাখে সমাজ ব্যবস্থায়? না, হাতির অনেক অবদান ছিল। তো এত বড় অবদান রাখা মহাগজে পৃথিবীতে নাই, সেখানে ছোট্ট তেলাপোকা টিকে থাকার না থাকার ভিতর সার্থকতা আছে? বেঁচে থাকাই সার্থকতা না, বাঁচতে হবে বাঁচার মতো করে। তোমাদের অসংখ্য ভাই ব্রাদার দেখবা একই সাথে মেশো, একই সাথে থাকো, জীবন্ত লাশ, ও সবার আলহামদুলিল্লাহ চলছে, মোটামুটি ভালোই চলছে, বাট ও ভালো নাই, অলরেডি ডেড, ও মৃত, ও নতুন কিছু প্রডিউস করতে পারতেছে না, ও প্রোডাক্টিভ কোনো চিন্তা করতে পারতেছে না, ওর জীবনটা থমকে গেছে আরো কতদিন আগে, তুমি টেরই পাও নাই। একসাথে এক ডাইনিং এ খাও, হয়তো তোমার ভাই বা তোমার বোন, এমন অনেকে আছে, ডেট হয়ে যায়। তো ও বেঁচে থেকে লাভ কি? ও তো মৃত হয়ে বেঁচে আছে। তো সেম ভাবে এই যে তেলাপোকা টিকে আছে, তেলাপোকা টিকে থাকা লাভ নাই। তো এটাই লেখক বলতেছে যে টিকে থাকাটাই সার্থকতা না, টিকে থাকতে হবে ওইভাবে টিকে থাকতে হবে। অতিকায় হস্তি টিকে নাই, ছোট তেলাপোকা টিকে থেকে আর না থেকে কি? আচ্ছা, এইখানে একটা কথা আছে, ম্যাজিস্ট্রেটের আজ্ঞা। এটা কি? এটা হলো বলতেছে যে এই যে জ্ঞাতি খুরা হচ্ছে মৃত্যুঞ্জয়ের ওই বাগানটা জবরদখল করে নিতে চাইতো, অনেক চেষ্টা করছে, পাইছিল একদিন, ম্যাজিস্ট্রেটের আদেশেই পাইছিল। তবে এই ম্যাজিস্ট্রেট সাধারণ আদালতের নাই, উপরের আদালতের নির্দেশে। বুঝতে পারছো? উপরের আদালতের নির্দেশ মানে কি? মানে হচ্ছে মৃত্যুঞ্জয়কে তাড়িয়ে দেয়, মৃত্যুঞ্জয় চলে যায়, মৃত্যুঞ্জয়কে তাড়িয়ে দেয় বা মৃত্যুঞ্জয় মারা যায়। একটা পর্যায়ে মৃত্যুঞ্জয়ের সব রেখে যাওয়া সম্পদ ওই খুড়োমশাই মালিক হয়ে যায়। বুঝতে পারছো? সবকিছু খুড়োমশাই জবরদখল করে নেয়। হ্যাঁ, আফিয়ানজম বলছে টুকি ভাইয়া, কেন রে টুকি? টুকি বলো, সমস্যা নেই। টুকি মানে কি এটাই তো বুঝি না। ও আচ্ছা আচ্ছা, হাই দিছে, হাই। এমন আবদার করলো যে জামাইদের জুতা দিয়ে পিটিয়ে সোজা করে দেব। আয় হাই, ইন্না লিল্লাহ, বলে কি? এই কাজ করা যাবে? জামাই হলো সম্মানের জিনিস, ভালোবাসার জিনিস, তার মাথায় তুলে রাখতে হবে, তারে এই কাজ করা যাবে? দেখো, আচ্ছা, অ্যাডমিশনের জন্য তো ক্লাসটা নিচ্ছি, এই জন্য আমি অ্যাডমিশন স্টাইলে নিচ্ছি। এখানে দেখো প্রথম লাইন এবং শেষ লাইনটা মনে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়ে স্কুলে বিদ্যা অর্জন করতে যাইতে হয়। তাহলে কত ক্রোশ পথ হাঁটিয়ে স্কুলে যাইতে হয়? 2 ক্রোশ। আসতে হয় 2 ক্রোশ। মোট কত হলো? 4 ক্রোশ। 4 ক্রোশ মানে কি? মানে 8 মাইলের বেশি। তাহলে আমি যদি বলি যে বিদ্যা অর্জন করিতে কত ক্রোশ পথ পাড়ি দিতে হয় তাদের প্রতিদিন,
4 ক্রোশ, মানে 8 মাইল। 8 মাইলের ঢের বেশি। আর যেতে হয় কত ক্রোশ? 2 ক্রোশ। যাতায়াত করতে হয় কত ক্রোশ? যাতায়াত মানে যাওয়া আসা, যদি যাতায়াত শব্দটা দেই তাহলে লিখবা 4 ক্রোশ। যাতায়াত বললে 4 ক্রোশ, আর যেতে হয় 2 ক্রোশ। তাহলে এই যে করিতে যায়, বিদ্যা অর্জন করিতে যায়, মানে শুধু যাওয়া বোঝাচ্ছে, তাই 2 ক্রোশ। আর যদি আমি বলি যাতায়াত করতে হয় 4 ক্রোশ হবে। আচ্ছা, শেষ লাইন, একেবারে তেলা পোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া আরো 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিয়ে দিলেই প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। এটা হচ্ছে আমাদের কালচারকে, অপসংস্কৃতিকে উনি ইঙ্গিত করেছে। এইটা আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, 8 মাইলের বেশি। আচ্ছা, তারপরে আসো, ভাষারীতিটা কি? ভাষারীতিটা উত্তম পুরুষের জবানিতে সাধু ভাষায় রচিত হয়েছে। এই উৎসটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই বলো, ভারতী পত্রিকায় শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। কোন কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বলো? ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আচ্ছা, বৈশাখ সংখ্যায় 1918 সালে বৈশাখ সংখ্যায়। নামকরণ গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারে, অর্থাৎ বিলাসী কেন্দ্রীয় চরিত্র। এখানে অনেকগুলো কথা আছে, আমি আর পড়াবো না, বিলাসী থেকে। আচ্ছা, এখানে কি আছে? এখানে প্রাণীর কথা বলা আছে, কার কি সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে যে, এখানে আরো কিছু তথ্য আছে, যে তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন তা ভাবিয়া পান না। এটা সরস্বতী সম্পর্কে বলা হয়েছে, যে এই যে মানুষের যে এত কষ্ট, মানুষের এত দুঃখ, কারা? যারা এই গ্রামগঞ্জে থাকে, যারা বিদ্যা অর্জন করতে যায়, তাদের যাতায়াতের যে কত কষ্ট হয়, এই কষ্ট দেখিয়া সরস্বতী কোথায় লুকাইবেন? সরস্বতীর তো খারাপ লাগে এটা দেখে, যে আহারে এই শিক্ষার্থীরা কি কষ্ট, কি দুঃখ, এই ধুলার সাগর পাড়ি দিয়া 4 ক্রোশ পথ মারিয়া তারা প্রতিদিন স্কুলে যাতায়াত করে। 2 ক্রোশ পথ মারিয়া যেতে হয়, 2 ক্রোশ পথ মারিয়া আসতে হয়। কি করুন একটা অবস্থা। তো এটা দেখে তার কষ্ট লাগে। বিদ্যার বর দেন কে বলতো? দেবী সরস্বতী। বিদ্যার বর দেন কে? দেবী সরস্বতী। এ গল্পে কত ক্রোশ পথ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করবে বলো? কত ক্রোশ পথ হাঁটা? 4 ক্রোশ পথ হাঁটা। 4 ক্রোশ পথ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করবে। তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। এখানে বলা হয়েছে যাদের ক্ষুধার জ্বালা নেই, অর্থাৎ এরা শহরে চলে যায়। শিক্ষিত ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক কি করে বলতো? এই গ্রামে থাকে না। এরা গ্রামে না থেকে শিক্ষিত ভদ্রলোক শহরে চলে যায়, কারণ গ্রামে কাদামাটি, গ্রামে রাস্তা উন্নত না। তোমরা গ্রামে থাকা শুরু করো, তোমরা যারা শিক্ষিত সমাজ, তোমরা গ্রামে থাকা শুরু করলে গ্রাম অটোমেটিক ডেভেলপড হয়ে যাবে। তো এটা লেখকের একটা আহ্বান, যে পল্লীর এই যে হতশ্রী অবস্থা, এর জন্য দায়ী মূলত এই শিক্ষিত ভদ্র সমাজ। আচ্ছা, আমি আরো কিছু প্রশ্ন করব। বহু লোক গ্রাম ছেড়ে শহরে পালান 4 ক্রোশ হাঁটার জ্বালায়, এবং লেখকের স্কুলে যেতে গ্রাম পার হতে হয় 2-3টি। ওকে, আচ্ছা, এখানে একটা কথা আছে। তোমরা যারা স্পেশাল অফারে আমাদের জিএসটি কোর্সে ভর্তি হতে চাও, আমাদের জিএসটি সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি, এই একটা কোর্সের মাধ্যমে 3টা কভার হবে। তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটাতে টেক্সট করতে পারো, তাহলে তোমাদেরকে আমরা আমাদের এই কোর্সে এনরোল করিয়ে দিতে পারবো। এরপরে আসো ভাইয়া, লেখক বিদ্যা অর্জন করতে যেতেন কোথায় বলতো? পাকা 2 ক্রোশ পথ হেঁটে। আচ্ছা, এগুলো পড়ে ফেলছি, হ্যাঁ, এগুলো আমি আর না পড়াই, আমি একটু তার পরের পার্টটাতে চলে যাব। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, সব কাহিনী এখানে দেওয়া আছে বিস্তারিত। আমি এখানে এত ব্যাখ্যা করব না, এগুলো আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দেবো, তোমরা স্লাইড থেকে এটা সুন্দর করে পড়ে নিবা। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব আমি দেখাই দিচ্ছি। এবার আসলে আমি একটু মাসি পিসি সম্পর্কে বলি। হ্যাঁ, মাসি পিসির একদম শুরুতে মাসি পিসি গল্পের লেখক সম্পর্কে অল্প একটু দেখে নেব। মানিক বন্দ্যোপাধ্যায়, যার পিতৃ প্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি 19 মে 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় দুমকায় জন্মগ্রহণ করেন। মৃত্যু 3রা ডিসেম্বর 1956 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রত্যেক নিবাস সেটা হচ্ছে মালবদিয়া গ্রাম, বিক্রমপুর। তাহলে বিক্রমপুরের মালবদিয়া গ্রামে তিনি তার প্রত্যেক নিবাস। পিতা হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়, হরিহর বন্দ্যোপাধ্যায়। মাতা হচ্ছে নীরদা সুন্দরী দেবী, মাতা হচ্ছে নীরদা সুন্দরী দেবী। পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ডাকনাম হলো মানিক,
এই জন্য ওনাকে মানিক বন্দ্যোপাধ্যায় বলা হয়। তবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এইটুকু মনে রাখবা তোমরা, তিনি বেঁচে ছিলেন মাত্র 48 বছর বয়সে। আমার সেরা প্রিয় একজন লেখক উনি। বন্ধুদের সাথে বাজি ধরে লিখেছিল কি জানো? অতসী মামি। এটা পড়লে তোমার হৃদয় গলে যাবে। কি চমৎকার লিখনি! অথচ ওনার লাইফে ফার্স্ট লিখনি ছিল, সেটা গলিয়ে ফেলবে তোমাকে দেখে, এত চমৎকার লিখনি ছিল। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় খ্যাতি অর্জন করেন মাত্র 20 বছর বয়সে। বন্ধুদের সাথে বাজি ধরে প্রথম গল্প অতসী মামি, যেটা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়, এটা লিখেছিলেন। তাহলে বন্ধুদের সাথে বাজি ধরে প্রথম গল্প কি লিখেছিলেন? অতসী মামি লিখেছিলেন। তিনি সাহিত্য সাধনা করেন 28 বছর। সাহিত্য সাধনা করেন 28 বছর। চাকরি ও ব্যবসা করেন মাত্র 3 বছর। চাকরি ও ব্যবসা করেন মাত্র 3 বছর। বিজ্ঞান মনস্ক এই লেখক সার্থকতা দেখিয়েছেন মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে। এত কিছু দরকার নাই, জাস্ট এইটুকু মনে রাখিও। বেঁচে ছিলেন কত বছর? 48 বছর। প্রেসিডেন্সি কলেজে পড়া অবস্থায় কত বছর বয়সে খ্যাতি অর্জন করেন? 20 বছর বয়সে। উপন্যাস লিখছেন কতগুলো? 40টি। ছোট গল্প ছিল 300টি। ভাই মাত্র 48 বছর বয়স বাঁচেন। একটা লোক সাহিত্য সাধনা করছেন 28 বছর, মানে 20 বছর বয়সে প্রথম শুরু করেন সাহিত্য রচনা, 48 বছর বয়সে মারা গেছেন। এইটুকু বয়সের ভিতর সে 300টা ছোট গল্প লিখছে, 40টা উপন্যাস লিখছে। উপন্যাসের ভিতর কোনগুলো গুরুত্বপূর্ণ একটু নাম লিখে দেই, তোমরা একটু লিখে নাও। মানে তোমার উপন্যাস পড়ার দরকার নেই, জাস্ট মনে রাখিও। এই যে জননী গুরুত্বপূর্ণ, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, তারপরে হলো এই কয়টাই গুরুত্বপূর্ণ। আমি যে কয়টা দাগালাম, জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। শহরতলি অহংসে এগুলো দেখতে পারো, বাট এই 5টা থেকে ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসবে। যে কয়টা দাগিয়ে দিলাম, জননী, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, এগুলো থেকে বেশি এসে থাকে। বাকিগুলো তোমরা দেখিও, হ্যাঁ, এখানে যা আছে সবগুলো দেখিও। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, ছোট গল্প। মজার বিষয় হচ্ছে এই অতসী মামি, এটা হলো তার লাইফের লেখা প্রথম গল্প, যেটা সে বন্ধুদের সাথে বাজি ধরে লিখছিল প্রেসিডেন্সি কলেজে পড়া অবস্থায় 20 বছর বয়সে। সে বিখ্যাত হয়ে যায় এই গল্প লেখার জন্য। 1935 সালে তিনি এইটা রচনা করেন। এরপরে প্রাগৈতিহাসিক লিখেছেন নিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, সরীসৃপটা দেখবা। এরপরে এই তো অতসী মামি, সরীসৃপ, এই দুটোই বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে আসো ভাইয়া, মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়। প্রথম প্রকাশিত হয় কোথায়? কলকাতার পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্প গ্রন্থে। স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে এই মাসি পিসি গল্পটি। আল্লাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুইজনেই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আল্লাদিকে রক্ষা করার জন্য যে বুদ্ধিদীপ্ত সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী এবং লালসা উন্মুক্ত জোরদার দারোগা ও গুন্ডা বদমাশের আক্রমণ থেকে আল্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা ও সবজির ব্যবসা পরিচালনা প্রভৃতি এই গল্পের বৈচিত্র্যময় দিক। আমি এইভাবে পড়ালে লাভ হবে না, আমি এবার তোমাদের গল্প বলবো, তোমরা গল্প শুনবা। ওকে, আমি একটু মূল পয়েন্টগুলো তোমাদেরকে জাস্ট টাচ করিয়ে দেবো। এগুলো তোমরা এইচএসসিতে পড়ছো, জাস্ট টাচ করিয়ে দেবো। আসো একটা একটা করে বলি। ফি দিতে না পারার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে না, কি কষ্ট জীবনে, তাই না? আচ্ছা, তাহলে আসো, লাইফে অনেক কষ্ট করছে, অনেক অভাব অনটনের মধ্যে বড় হয়েছে লেখক। অনেক কষ্ট ছিল তার জীবনে। আসো ভাইয়া, আমি তোমাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বলো তো, তোমার মাসি পিসি গল্পের নায়িকার নাম কি? আল্লাদি। ওকে, আমি শুরু থেকে বলি। হ্যাঁ, আল্লাদি হচ্ছে যোগুর সাথে বিয়ে হয়। নাম কি ভাইয়া? যোগু। সবাই এই গল্প জানো, তারপরেও বলতেছি কেন, জাস্ট একটা রিভিশন হবে, মনোযোগ দিয়ে শোনো। আল্লাদি দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হলো। আল্লাদির বাবা মা দুজনেই মারা গেল, কেউই বেঁচে নাই।
দুর্ভিক্ষ না কিন্তু শুধু, দেশে মোরগ লাগলো, মানে রোগ ছড়িয়ে পড়লো, সেই রোগে সবাই মারা গেল দুর্ভিক্ষের পর। তো আল্লাদির পরিবারে ওর শুধু মাসি এবং আর পিসি বেঁচে আছে। আল্লাদি সদ্য ওর হচ্ছে গর্ভধারণ করেছে, সদ্য গর্ভধারণ করেছে আল্লাদি। তো সেই আল্লাদির স্বামী যোগু হচ্ছে জুয়া খেলে, মাদক খায়, এই মাদক এবং জুয়ার জন্য স্ত্রীকে প্রচুর নির্যাতন করে, পিটানি দেয়। এখন গর্ভবতী একটা মেয়ে, সে বাবার বাড়ি চলে আসছে। আসার পরে আল্লাদির যে মাসি এবং পিসি, ওরা ওর একমাত্র অভিভাবক। মাসি তো হচ্ছে পরের বাড়ি আছে, তাই না? পিসির তো নিজের বাড়ি। পিসি মানে কি? পিতার বোন। তো সে তো তার নিজের বাড়িতেই আছে, বাবার বাড়ি। কিন্তু মাসিতে হচ্ছে বোনের শ্বশুর বাড়ি আসছে। তো পিসি একটু ভাবুক, একটু ভাব দেখিয়ে থাকে, মাসি একটু কষ্ট পায়। কিন্তু দুইজনের অবস্থাই সেম, দুজনেই স্বামীহীন, সংসারহীন, এবং তারাই পরিবারের অভিভাবক, এবং এই একটা মেয়ের ভার, সব গুরুদায়িত্ব তাদের মাথায়, তাদের দুইজনের মাথায়। তো তারা দুইজন খুবই যত্নশীল। কার প্রতি? আমাদের বিলাসীর প্রতি, বিলাসীর আল্লাদির প্রতি খুবই যত্নশীল। আল্লাদিকে অনেক যত্ন আত্মি করে। তো তারা সিদ্ধান্ত নিল যে তারা গ্রাম থেকে কম দামে বিভিন্ন সবজি টবজি কিনে নিয়ে শহরে গিয়ে বিক্রি করবে। তো কাজ শুরু করছে। একদিন তারা হচ্ছে সালতিতে করে, কিসে করে ভাইয়া? সালতিতে করে যেত। সালতি মানে কি? তোমরা সবাই লেখো তো। সালতি শব্দের অর্থ কি বলো? সালতি মানে কি? সালতি মানে হলো ছোট নৌকা। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে এখানে খলনায়ক আছে। খলনায়ক হচ্ছে কি? গোকুল, তাই না? রাইট, ওকে, আমরা গোকুল নিয়ে পড়বো। তাহলে গোকুল হচ্ছে এখানকার খলনায়ক। আসো। তো আল্লাদি তোমার কি করলো? ও হচ্ছে, ওরা গেছে শহরে, বাজারে গেছে। শহরে বাজার থেকে তোমার ওই সবজি টবজি বিক্রি করে একদিন সন্ধ্যাবেলা গ্রামে আসতেছে। তো সালতিতে করে আসতেছে। দূর থেকে বুড়ো রহমান এবং কৈলেশ, এরা দুজন নৌকা থেকে খড় তুলে দিচ্ছে কামলাদের মাথায়। তিনজন কামলা, আমি যা শব্দ বলবো সবগুলো মুখস্থ করে ফেলবা। আমি মুখ দিয়ে যা বলবো তাই তোমার জ্ঞান। হ্যাঁ, মুখ দিয়ে যা বলবো তাই আত্মস্থ করে ফেলতে হবে। তো মাসি পিসি যখন যাচ্ছিল, বুড়ো রহমান আর কৈলেশ, এরা দুজন কি করতেছে? ওই খড়গুলো তুলে তুলে তিনজন কামলার মাথায় তুলে দিচ্ছে, যারা হচ্ছে উপরে নিয়ে নিয়ে বোঝা দিচ্ছে। তো বুড়ো রহমান কৈলেশকে বলতেছে, কৈলেশ, ওই যে মাসি পিসি যায়, তোর নাকি কি কথা আছে? তখন বলতেছে, কৈলেশ ডাকতেছে, ও মাসি, ও পিসি, শুনে যাও, খবর আছে, খবর আছে। মাসি পিসি গেল। কি হয়েছে কৈলেশ, বলো দেখিনি, কি খবর আছে তোমার? দ্রুত বলো, বাড়িতে যেতে হবে, বেলা কিন্তু আর নেই। বলছে, আমার তো যোগুর সাথে দেখা হলো এই কাল, খড় তুলতে তুলতে অনেক সন্ধ্যা হয়ে গেল। পরে একটু চায়ের দোকানে গেছিলাম, পরে যোগুর সাথে দেখা। তো মাসি পিসি, হ্যাঁ, ও যে চায়ের দোকান না কোথায় তা আমরা জানি। মানে ও গেছিল মদের ঠেকে মদ খাইতে। মানে যোগু তো আর ভালো জায়গায় যায় না। কৈলেশও সেম, বলতেছে, কৈলেশ, তোর অভ্যাসটা আর গেল না? না, বলতেছে, না না, যোগু তো আর আগের যোগু নেই গো, এ যোগু যে চেঞ্জ হয়ে গেছে। সে যে তার বউকে নিতে চায়, সে তো তোমাদের নামে থানায় কেস করে দেবে। হ্যাঁ, তোমরা তার বউকে আটকে রাখছো এইভাবে। না রে কৈলেশ, তো আমরা কি নিজেরাই মেয়েকে পাঠাবো মার খাওয়ার জন্য, মারার জন্য? তো ওর যদি বইয়ের প্রয়োজন, ও আসুক না, আসুক না জামাই। এর আগের বার আসছিল না, ছাগল বেচে খাওয়াইছি ওরে। আরে খুনে হোক, খারাপ হোক, আরে জামাই তো, ওরে মাথায় তুলে রাখবো। ও একবার আসুক না আমাদের বাসায়। ও তো আসে না, আমরা নিজেরাই মেয়েরে পাঠাবো, আর ও ধরে মেয়েরে মারবে। ও আসুক, ওরে যত্নে আত্মে রাখবো, ওটা নিয়ে চিন্তা নাই। মাসি পিসি সুন্দর করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে অনেক রাত্রে তোমার গোকুল, তোমার হচ্ছে কানাই চৌকিদার আসছে। কানাই চৌকিদার কে আসছে? কানাই চৌকিদার এসে তোমাকে হচ্ছে জিজ্ঞেস করতেছে
তবে শাল বা কাঠ নির্মিত নৌকা, ইয়েস, সালতি, সালতি, তাই না? রাইট, সরু নৌকা, সরু নৌকা, ঠিক আছে, ওকে। যারা যারা সালতি মানে বলছো সরু নৌকা, তোমাদের অ্যান্সার হয়েছে। এটা সরু নৌকাকে বলা হয় সালতি দিয়ে। আচ্ছা আচ্ছা, 34 জন ক্লাসটা শেয়ার করছে, তাই না? এই 34 জন তোমরা হচ্ছে ক্লাস শেষে লেকচার শিট পাবা। আর বাকি যারা শেয়ার করে নাই তাদেরকে তারা আমাদের পরবর্তী কোনো ক্লাসে শেয়ার করো। আজকে যদি শেয়ার করতে না চাও, সবাই নির্বাচনের রিল শেয়ার দিচ্ছে, তুমি কেন ক্লাস শেয়ার দিবে? তাহলে তো ভালো কাজ হয়ে গেল, এর দরকার নাই নির্বাচনের রিল শেয়ার দাও। আচ্ছা শোনো, পরে তারা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে তোমার ইরা ওকে ধরছে। কে? তারা কাজ করতেছে, রান্নাবান্না করতেছে, আল্লাদি হচ্ছে ঘরের ভিতরে। এখানে অনেকগুলো কাহিনী আমি বাদ দিচ্ছি, হ্যাঁ, এখানে আর অনেকগুলো কাহিনী আছে। তো ইতিমধ্যে কানাই চৌকিদার আসছে কাছারি বাড়ি থেকে, এসে বলতেছে, ও মাসি, ও পিসি, ও ঠাকুরুন, তোমাদের যেতে হবে গো, তোমাদের ডেকে পাঠাইছে কর্তামশাই। কর্তামশাই ডেকে পাঠাইছে রাত করে? ঘরের ভিতরে জোয়ান মেয়ে রেখে আমি রাত করে কর্তামশাইয়ের সাথে দেখা করতে যাব? তো কর্তামশাইয়ের এত দরকার হলে দিনে বেলা ডাকলো না কেন? সকালে ডাকতো, দুপুরে ডাকতো, বিকালে ডাকতো, রাত্রি করে কর্তামশাই ডাকতে হবে কেন? না, দারোগা বাবু আছে, তোমাকে যেতেই হবে। না, যাবো। আচ্ছা ঠিক, এখন তো না করা যায় না। সাথে 5 জন পেয়াদা নিয়ে আসছে। কয়জন বলো তো? 5 জন পেয়াদা আনছে, 4 জন পেয়াদা আনছে। তার ভিতর একজনের মাথা হচ্ছে লাল পাগড়ি, তারে চেনে নাই, সাথে বাকি জনদেরকে চিনছে। তো তোমার হচ্ছে পরবর্তীতে বাকি 3 জনকে চিনছে। পরে দেখতেছে না, এর হাত থেকে মুক্তি পাওয়া যায় না, বলতেছে, দাঁড়া কৈলেশ, আমি একটু ঘরের ভিতরে যেয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি। ওকে ঠাকুরুন যাও। ওরা ভিতরে গিয়ে মাসি আর পিসি একজন একটা দা নিছে, একজন একটা কাটারি নিছে, নিয়ে এসে বলে, আয়না বজ্জাত হারামজাদা, তোরে দেখাচ্ছি মজা। রাত্রি করে এই জোয়ান মেয়ে মানুষ ঘরের ভিতরে রেখে যাব না। কিন্তু ওরা তো খুবই পিড়াপিড়ি, যেতেই হবে। তখন কি করে, মাসি পিসি হাতের দা এবং কাটারি নিয়েই শুধু যায় না, তারা জোরে চিল্লাফাল্লা করে, এবং তাদের চিল্লাফাল্লা শুনে আশেপাশের বাড়ির মানুষজন বের হয়ে আসে। পরে কানাই চৌকিদার পালায়, সাথে যেই লাল পাখড়ি পরা পেয়াদা আনছিল তাদেরকে নিয়েই পালায়। তো এরপরে মাসি পিসি সারা রাত অপেক্ষা করে যে তোমার তারা হচ্ছে যুদ্ধের প্রস্তুতি নেয়। যুদ্ধের প্রস্তুতি কি ভাইয়া? মাসি পিসি যে যুদ্ধের প্রস্তুতি নিল, এটা কি যুদ্ধের প্রস্তুতি? হলো তোমার তারা হচ্ছে ওই তাদের সকল কাপড়গুলো, শীতের কাপড়গুলোকে একটা বালতির ভিতরে ভিজিয়ে রাখে, সকল কাঁথাকে ভিজিয়ে রাখে বড় বড় পাতিলে, যে যদি কোনো কারণে এই কর্তামশাইয়ের লোকজন ওদের বাড়িটার উপর আক্রমণ করে, ওদের বাড়িটাকে কি করে তোমার আক্রমণ করে পুড়িয়ে টুড়িয়ে দেয়, তাহলে ওরা যেন বাঁচতে পারে। তো সারা রাত তারা বিলাসীকে রক্ষার জন্য, এই যে মাসি পিসি কি করতেছে বলো তো, আল্লাদিকে রক্ষার জন্য তাদের কি পরিশ্রম। এর মাঝে অনেক কথা বাদ দিছি, যে মাসি পিসি উভয়ের ভিতরে কিছু কমন ব্যাপার আছে। তারপরে বিলাসী হচ্ছে শ্বশুর বাড়ি যেতে ভয় পায়, তখন বলা যে ডরাস নি মা, ডরাস নে, তোর পিসুমশাই এমন ছিল। তো প্রথম যখন সন্তানটার মুখ দেখলো, তখন সে যেন বাচ্চা ছেলে হয়ে গেল, আমার কথায় উঠে বসে, এরকম অবস্থা। তো এরকম বাচ্চা কাচ্চা জন্ম দিলে, ছেলে মেয়ে হলে স্বামীরা এমনিতেই খুশি হয়ে যায়। তো তো এটা নিয়ে ডরাস নেওয়া মানে এটা কার সম্পর্কে বলছে? স্বামীর সংসার করা সম্পর্কে বলছে। এই গল্পটা অন্য একটা কারণে বিখ্যাত, কারণ তোমাদের বইয়ে একমাত্র গল্প যেখানে নারীরা নিজেরা নিজেদের পরিবারের অর্থের যোগান দেয়। নর্মালি কি করে, তো আমরা যে গল্প কবিতাগুলো পড়ি সেখানে নারীরা হচ্ছে তোমার, পুরুষরা হচ্ছে যেমন অপরিচিতা গল্প বা যে কোনো গল্প, সব গল্পে পুরুষরা হচ্ছে পরিবারের অর্থর ভার বহন করে। কিন্তু বিলাসী গল্প একমাত্র গল্প যেখানে নারীরা ব্যবসা করে সংসার চালায়। ঠিক আছে? আচ্ছা, এখানে শব্দার্থগুলো দেওয়া আছে, যে খপর মানে খবর আছে, লগি মানে হাত ছয়েক লম্বা সরু বাঁশ, নৌকা চালানোর জন্য যেটা বিখ্যাত, তাই না? আচ্ছা, এটা হচ্ছে লগি। আচ্ছা, খপর মানে কি? খবর মানে খবর। আধুলি কি? আধুলিটা খুবই গুরুত্বপূর্ণ। আধুলি অনন্য উপায় হয়ে হচ্ছে অগত্যা, বলে না অগত্যা আমাকে এই কাজটা করতে হলো, মানে অনন্য উপায় হয়ে, মানে কোনো উপায় না পেয়ে কাজ করা লাগলো। আধুলি মানে হচ্ছে 1 টাকার অর্ধমূল্য মানের অধুনালুপ্ত মুদ্রা, 50 পয়সার মুদ্রা। হ্যাঁ, আচ্ছা, উদয় মানে হচ্ছে আবির্ভাব। উদয় মানে কি? আবির্ভাব হওয়া। 8-60 মানে ঢিলা নয় এমন।
থমথমে মানে গম্ভীর, ফাপরে মানে বিপদে বা বিপাকে পড়ে, মহামারী মানে কি যখন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে। এরপরে দেখো কংক্রিট। কংক্রিট মানে হচ্ছে নির্দিষ্ট অনুসারে সিমেন্ট, বালি, পাথর, জলের সংমিশ্রণে তৈরি ঢালাই বা শুকানোর পরে যেই শক্ত হয়ে যায়। কংক্রিট তো তোমরা বোঝোই, ঢালাইটা। কাটারি মানে কাটবার অস্ত্র, যেটা দিয়ে সব খেয়ারখুর কাটে বা জিনিসপাতি কাটে। গাদা মানে হলো স্তূপ, মানে ওই যে ধানগুলোকে মাথা থেকে নামিয়ে গাদা দিচ্ছিল। চৌকিদার মানে যার কর আদায় করা, যার পেশা বা প্রহরী, হ্যাঁ, তাকে চৌকিদার বলা হয়। জমজমাট মানে হচ্ছে সরগম এবং উপভোগ্য। তন্দ্রা মানে ঘুমের আবেশ বা ঘোর ঘুম ঘুম ভাব। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, যেখানে পাশুটে। পাশুটে মানে ছাই বর্ণ বিশিষ্ট বা ফ্যাকাশে। লেশ মানে অত্যন্ত অল্প পরিমাণ। এখানে বটি মানে তো হচ্ছে এই যে দা, যেটা দিয়ে সব জিনিসপত্র কাটা হয়। বেমক্কা মানে স্থান বহির্ভূত বা অসঙ্গত। বেমক্কা মানে কি? বেমক্কা মানে হচ্ছে তোমার অসঙ্গত বা কোনো স্থান বহির্ভূত। বৈদ্য মানে কবিরাজ বা চিকিৎসক, এবং ব্যঞ্জন মানে রান্না করা তরকারি। আহ্লাদ মানে হচ্ছে আনন্দ বা হর্ষ। আনন্দ বা হর্ষ। ভরণ পোষণ মানে অন্ন বস্ত্র দিয়ে প্রতিপালন। ভাটা মানে কি? চাঁদ ও সূর্যের আকর্ষণে প্রতি চান্দ্র দিবসে দুবার করে সমুদ্র নদীর জলের পৃষ্ঠতলের অবনতি। ভাওতা মানে ফাঁকি। এগুলো আমরা পারবো, হ্যাঁ, এগুলো নিয়ে প্রবলেম হবে না। তো আসো প্রথম লাইন এবং শেষ লাইন। প্রথম লাইনটা ছিল কি? শেষ বেলায় খালে এখন পুরো ভাটা চলে। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা চলে। শেষ লাইনটা হচ্ছে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। ভাষারীতিটা কি? চলতি ভাষায় রচিত। মাসি পিসি একটি ছোট গল্প। মাসি পিসি একটি কেমন গল্প ভাইয়া? মাসি পিসি একটি ছোট গল্প। রূপশ্রেণী। মাসি পিসি একটি ছোট গল্প। মূল বাণী হচ্ছে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী। পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারী। মাসি পিসি গল্পে যেসব বিষয়ের উল্লেখ আছে, যেমন রঙের কথা আছে, সাদা রং, লাল রং। পশুর ভিতরে বাঘ, গরু, ছাগল। পাখির ভিতরে শকুন, এবং গাছের ভিতরে কাঁঠাল গাছের বর্ণনা আছে। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, জান কার সম্পর্কে বলা আছে? এখানে জানের ভিতরে আছে যেমন সালতি সম্পর্কে বলা আছে। সালতি মানে কি জানো? ছোট নৌকা। রোগের ভিতরে কলেরার কথা বলা আছে। শস্য শাকসবজির ভিতরে ধান, ডাল, এই যে ডাটা, শাক পাতা, কুমড়া, এগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে শহরে বিক্রি করতো মাসি পিসি। স্থানের ভিতরে কাছারি বাড়ির কথা বলা আছে, যে কাছারি বাড়িতে নিয়ে যেতে এসেছে। মাসি পিসি শব্দটি এসেছে মোট 35 বার। মাসি শব্দটি এসেছে 74 বার, এবং পিসি শব্দটি এসেছে 67 বার। আচ্ছা, মাসি পিসি গল্পে খালে পুরো ভাটার সময়কাল কখন? বলো তো, খালে পুরো ভাটার সময়কাল কখন? খালে পুরো ভাটার সময়কাল কখন? কখন খালে পুরো ভাটার সময়কাল? বলো। শেষ বেলা, তাই না? আচ্ছা, খালের উপর পুলটি তৈরি কিসের? বলো তো, কংক্রিটের। পারে খড় তোলা হচ্ছে কি থেকে? সালতি থেকে। আটি বাঁধা খড় বোঝাই ছিল 2টি বড় সালতিতে। সালতি থেকে উপরের মস্ত গাদায় খড় নিয়ে যাচ্ছিল 3 জন। তাহলে এই সালতি থেকে উপরের মস্ত গাদায় খড় নিয়ে যাচ্ছিল 3 জন, আর সালতি থেকে মাথায় খড় তুলে দিচ্ছিল 2 জন। এখানে একজন সম্পর্কে আমি একটু বলবো, হ্যাঁ। এইখানে একজন ছিল কৈলেশ, আর একজন ছিল কে বলতো? বুড়ো রহমান। একজন ছিল কৈলেশ, আর একজন ছিল বুড়ো রহমান। আচ্ছা, একজন হচ্ছে কৈলাস, আর একজন হচ্ছে বুড়ো রহমান। বুড়ো রহমান সম্পর্কে আমি একটু বলি, হ্যাঁ। বুড়ো রহমান হচ্ছে তোমার সেই ব্যক্তিটা যিনি ওই কৈলাসের সাথে খড় তুলে দিচ্ছিল ইয়েদের মাথায়। বুড়ো রহমানের ভিতরে এই মাসিপিসি গল্পে পিতৃত্বের ছবি পাওয়া যায়। কার ভিতরে? বুড়ো রহমানের ভিতরে। বুড়ো রহমানের মেয়ে ছিল, সেই মেয়ের তোমার বিয়ে হয়ে যায়। ছোট মেয়ে, একদমই ছোট বয়স, অল্প বয়স, তাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে এই মেয়ের যে শ্বশুর বাড়ির লোকজন, বুড়ো রহমানের মেয়ের যে শ্বশুর বাড়ির লোকজন, তারা খুব একটা ভালো ছিল না। তারা কি করত? তারা তোমার হচ্ছে বুড়ো রহমানের মেয়েরে খুব নির্যাতন করত, এবং নির্যাতনের কারণে একটা পর্যায়ে গিয়ে বুড়ো রহমানের মেয়ে
তোমার হচ্ছে মারা যায়, চিকিৎসা করতো না। ওই মেয়েটা বলতো বাবা আমি যাব না শ্বশুর বাড়িতে, বাবা জোর করে পাঠাইতো। পরে মেয়েটার স্বামীর বাড়ির নির্যাতন সইতে না পেরে মেয়েটা মারা যায়। তো এই যে একটা করুণ অবস্থা তৈরি হওয়া, তো বুড়ুর রহমান যখন আল্লাদিরে দেখে যে আল্লাদিও তার মেয়ের মতো একটা মেয়ে, আল্লাদির চেহারার দিকে যখন তাকায় এবং যখন জানে যে আল্লাদিরেও শ্বশুর বাড়ি থেকে এরকম নির্যাতন করে, আল্লাদির শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পারে, এখানে আল্লাদির চেহারার দিকে তাকাইলে বুড়ুর রহমান নিজের মেয়ের চেহারা দেখতে পায়, তার মেয়ের চেহারা তার সামনে ভেসে ওঠে। তো এইটা বুড়ুর রহমানের হৃদয়ের ভিতরে হৃদয়কে গলিয়ে দেয়। তো এটা আর কি এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে বুড়ুর রহমান যখন আল্লাদির দিকে চেয়ে থাকে তখন তার নিজের মেয়ের মুখ দেখতে পায়, তার মেয়ের চেহারা তার স্মরণ হয়ে যায়। তো এটা হচ্ছে সে হচ্ছে এখানে একটা পিতার ভূমিকায় রয়েছে। আচ্ছা, আমি না তোমাদেরকে একটা কথা বলতেছি, আমার একটু প্রবলেম হচ্ছে, আমি হয়তো মানে একটু দুর্বল, যে কোনো সময় পড়ে যেতে পারি, আমার কেমন যেন একটু মাথা চক্কর দিচ্ছে। আমি ওই সারা রাত কাজ করছি কালকে, আজকে ভোরে উঠছি, ভোরে ঘুমাইছি, 8টার পরে ঘুমাইছি, উঠছি আবার 12টায়, 12টা থেকে টানা মিটিং ছিল, আর অন্যান্য ক্লাস ছিল, আমার নিজের ডিপার্টমেন্টে ক্লাস ছিল আজকে 3টা, এগুলো করে টোরে এই 6টার দিকে দেখে আমি নড়তে পারতেছি না, আমি যে ক্লাসে ঢুকবো আমার বিন্দুমাত্র শক্তি পাচ্ছি না। আমি পরে ক্লাসটা আরও 30 মিনিট পিছিয়ে দিলাম, দেখলাম মাগরিব নামাজও হয়, অনেকে নামাজের জন্যও সমস্যা হয়, বলে ভাইয়া নামাজের জন্য ক্লাসটা পিছিয়ে দেন। পরে আমি ক্লাসটা আধা ঘন্টা পিছিয়ে দিছি, বাট আমার নিজের খুব একটা কনফিডেন্স লাগতেছে না। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দেব একটা শর্তে, কারণ আজকের ক্লাসে আমি 5টা টপিক পড়াইতে চাইছিলাম, আমি কোনো মতে 2টো টপিক পড়ালাম, আরও 3টা টপিক যদি এখন পড়াইতে যাই আমি হয়তো আমার বেস্টটা দিতে পারবো না। আমি পড়াইতে পারবো, আমার ওই স্ট্যামিনা আছে যে আমি আরও 3টা কবিতা, কি কি কবিতা তাহারই পরে মনে, বিদ্রোহী এবং সোনার তরী, স্ট্যামিনা আছে, কিন্তু আমি ওইটা মজা দিয়ে পড়াইতে পারবো না। আমি যদি ভিতর থেকে মজা দিয়ে দিয়ে না পড়াই, তোমরাও পড়াটা ওইভাবে ক্যাচ করতে পারবে না। তো আমি এই জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছি, সেটা হলো একটা কাজ করা যায় কিনা, আমি তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস দেই। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো কিন্তু এই লেকচার শিট অনুযায়ী হচ্ছে, একটু সবাই খেয়াল করো, আমাদের ক্লাসগুলো কিন্তু এই লেকচার শিট অনুযায়ী হচ্ছে। যে আজকে 9 তারিখ, আজকে পড়ানোর কথা ছিল কি কি বিলাসী মাসি পিসি, এই 2টা পড়ায় ফেললাম, কিন্তু এই যে তাহারই পরে মনে বিদ্রোহী সোনার তরী, এগুলোর উপরে একটু আমি লং টাইম ক্লাস নিতে হবে, এগুলো কবিতা তো একটু বুঝায় বুঝায় পড়াইতে হবে। গল্প ধরো তোমরা জানো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ওয়ার্ড আমি তোমাদেরকে একটা রিভিশন করে দিলাম কি কি ঘটছিল, কিন্তু এই যে কবিতাগুলো লাইন বাই লাইন ব্যাখ্যা করতে হবে। এই 3টা কবিতার উপরে আমার যেহেতু 16 তারিখের আগে আর কোনো ক্লাস নাই, এখানে তো ইলেকশনের একটা লম্বা একটা গ্যাপ দিয়েছি আমি, তো এই গ্যাপের ভিতরে 14-15 তারিখের দিকে আমি তোমাদের একটা ক্লাস নেবনি বাংলার। হ্যাঁ, 14-15 তারিখের দিকে, সেই সময় আমি তোমাদের সোনার তরী, বিদ্রোহ এবং তাহারই পরে মনে, এই 3টার উপর একটা এক্সট্রা ক্লাস নেব। আমি তোমাদের 12টা ক্লাস নিতে চাইছি, জিএসটির জন্য, সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এবং ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। তো এই কোর্সের আমাদের কিন্তু 4টা ক্লাস তোমাদেরকে ফ্রি দিতে চেয়েছি, এরপর থেকে কিন্তু আমাদের পেইড বেসের ক্লাস। তো যারা যারা পেইড বেসে নাই তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড বেসে যুক্ত হয়ে যেতে পারবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা 36টা প্রিমিয়াম ক্লাস পাবা, লেকচার শিট পাবা, স্লাইড পাবা, এভরিথিং পাবা, তোমাদের একদম শেষ পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারবা এই কোর্সের সাথে। এখন ভর্তি হলে, এখন অফার চলতেছে, তোমার মাত্র 799 টাকায় ভর্তি হতে পারবা। এটা কিন্তু 1,500 টাকার একটা কোর্স, 1499 টাকার কোর্স 799 টাকা ভর্তি হতে পারবা। তো যারা ভর্তি হতে চাও তারা যুক্ত হয়ে যেতে পারো। 4টা ক্লাস হচ্ছে ফ্রি হবে, তারপর থেকে আবার আমাদের পেইড বেসের এই সবগুলো ক্লাস পেইড বেসেই হবে বাকিগুলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেউ কোনো বিষয় না বুঝলে, কেউ যদি কোনো বিষয় না বোঝো সেটা অবশ্যই জানাবা। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।